আচ্ছা, তো আমরা স্টার্ট করতেছি ল্যাবটা। মার্ক ডিস্ট্রিবিউশন তো বললাম, আপনার ল্যাব পলিসি ফাইলে আছে। আচ্ছা, সো ল্যাব ফাইলটা আপনাদের সেকশনে ল্যাব 1 ফাইলটা দিছি, এটা জাস্ট আপনারা ইনস্টল করে মানে সরি ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ক্লাস রেকর্ড হবে। ক্লাস রেকর্ড আমার সমস্যা নেই, ক্লাস রেকর্ড হবে। ক্লাস রেকর্ড হচ্ছে। আমার এই সেম টপিকের আরো রেকর্ডিংও আছে। অ্যান্ড এটাও হচ্ছে। ঠিক আছে? তো আমরা আপনাদের থিওরিতে কয়টা ক্লাস হয়েছে? মানে সিনট্যাক্স অ্যানালাইজার পর্যন্ত কি আমরা থিওরি ক্লাস যেতে পারছি? আচ্ছা, তাহলে তো একটা আইডিয়া আছে, আমাদের সুবিধা হবে। বেসিক আইডিয়া থাকলেই হবে। আচ্ছা, আমাদের ফার্স্ট ল্যাবে যেটা করব, ফার্স্ট ল্যাবে হচ্ছে আমাদের এই যে আমার এই ডায়াগ্রামটা কিন্তু আমি আপনার থিওরি বই থেকে আনছি, ঠিক আছে? সো এটার মধ্যে আমাদের ফার্স্ট ল্যাবের টাস্ক কি হবে, আপনাদের এই লেক্সিক্যাল অ্যানালাইজার আর এই পার্সার মানে সিনট্যাক্স অ্যানালাইজার আমরা হচ্ছে বিল্ড করব আজকের ল্যাবে। মানে এই ল্যাবে আপনার টাস্ক হবে আর কি বেসিক্যালি, ঠিক আছে? এই দুইটা। সো আচ্ছা, সো এই লেক্সিক্যাল অ্যানালাইজার আর সিনট্যাক্স অ্যানালাইজার বা একটা পার্সার বিল্ড করবো আমরা এই ল্যাবে, এটা আমাদের কন্টেন্ট। সো এটা আমি ডায়াগ্রামটা আনার একটা কারণ হচ্ছে এদের ঠিক কমিউনিকেশন প্রসেসটা আমরা থিওরিতে পড়ছি, বাট এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করার সময় আমাদের কোন ফাইলের সাথে কোন ফাইলের কমিউনিকেশন হচ্ছে সেটার রেফারেন্সটা দেওয়ার সময় এটা কাজে লাগবে, ঠিক আছে? তো সিম্বল টেবিলটা জাস্ট আমি বই থেকে যেহেতু ডায়াগ্রামটা মানে স্ক্রিনশট নিয়ে আনছি, তো সিম্বল টেবিলটা চলে আসে। আজকে আমাদের সিম্বল টেবিলের কোনো কাজ নেই, এটা ল্যাব 2 তে আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা। So, এখন তো আমরা একটা জিনিস জানি যে আমাদের শুরু করতে হবে। এখন কি আছে, ল্যাব টাস্ক বলতে কি বোঝাচ্ছেন? মানে ইন ক্লাস, আমাদের ইন ক্লাস কোনো ল্যাব টাস্ক হয় না। আমাদের ইন ক্লাস শুধু ভাইবা হবে। হ্যাঁ, নেক্সট ল্যাব থেকে, এই ল্যাবে তো ভাইবা নেই। ইন ক্লাস কোনো টাস্ক হয় না আপনাদের। জাস্ট যে ল্যাবটা আপনি আজকে আমরা করাচ্ছি, এই নেক্সট ক্লাস যখন হবে তার আগে তো এটা সাবমিট করবেন। সাবমিট করার পর ওই যেটা যেটা আপনি সাবমিট করছেন তার উপরে আপনার ভাইবা হবে। এটাই আপনার ক্লাসে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ইয়ে। তো আমার ফার্স্টে হচ্ছে আমি এই ফাইলটাতে আসি, আপনাদের এই লেক্সিক্যাল অ্যানালাইজারের সরি লেক্সিক্যাল সিনট্যাক্স অ্যানালাইজার ল্যাবের ফাইলটা দেয়া আছে। স্টার্ট করবো আমরা স্পেক ফাইলটা থেকে। এটা হচ্ছে আমাদের গাইড করবে যে অ্যাকচুয়ালি কি করতে হবে। সো অলরেডি আমরা জানি যে হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারে হচ্ছে একটা যদি কোড থাকে, যে কোনো একটা লাইন থাকে, ধরেন এই লাইনটা আছে int x equal 5। সো আমরা এটা দেখছি যে আমাদের কি করতে হয়, ইন্ট যদি থাকে এটাকে আমরা টোকেনাইজ করব, এক্স কে করা হবে, তারপরে হচ্ছে আপনার ইকুয়াল সাইন কে 5 সেমিকোলন, সবগুলো হচ্ছে টোকেনাইজ হবে, ঠিক আছে? সো সাপোজ আমি ইনকে যদি চাই যে আমি এইভাবে টোকেনাইজ করব যে আইএনটি, এক্স কে করব হচ্ছে আইডি, হ্যাঁ, তারপরে ইকুয়াল সাইন কে করব হচ্ছে অ্যাসাইন ওপি। সো এই জিনিসগুলো আমরা অলরেডি থিওরিতে দেখছি যে হচ্ছে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজই হচ্ছে আপনার যেই কোডটা থাকে, সোর্স কোডটা থাকে, এই সোর্স কোড থেকে টোকেন রিটার্ন করা। কার কাছে রিটার্ন করবে? সে পার্সারের কাছে বা সিনট্যাক্স অ্যানালাইজারের কাছে, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে 5 কে নাম্বারে করলাম। তো এইভাবে আমাদের হচ্ছে টোকেনাইজ হবে। কিন্তু এখন তো আপনাদের কাজ হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করা, ঠিক না? আমরা ইমপ্লিমেন্টটা কি করব, এই জিনিসগুলো আমরা দেখব। সেমিকোলন, ঠিক আছে, যাই হোক। আহ, তাহলে আমি একটা জিনিস এখানে বলে রাখি, আমাদের প্রোগ্রামটা শুরু সবসময় হবে পার্সার থেকে বা সিনট্যাক্স অ্যানালাইজার থেকে। সো মেইন ফাংশন যেটা হবে, মেইন ফাংশন কিন্তু থাকবে এখানে। হুম,
সো এখান থেকে যখন প্রোগ্রাম স্টার্ট হবে এখান থেকে, এই ফাইলের মেইন ফাংশন থেকে সে বলবে আমাকে একটা টোকেন দাও। দেন লেক্সিক্যাল অ্যানালাইজার কি করবে? সোর্স প্রোগ্রাম থেকে স্ক্যান করা শুরু করবে, স্ক্যান করতে শুরু করবে। স্ক্যান করবে, স্ক্যান করতে করতে কি আরেকটা তার কি কাজ থাকে সেটা হচ্ছে সে কিন্তু প্যাটার্ন ম্যাচ করবে। সে কিন্তু প্যাটার্ন ম্যাচ করার ট্রাই করবে। সো আমরা যখন আমরা দেখছি আমরা রেগুলার এক্সপ্রেশন যদি বলে দিই, রেগেক্স যখন আমরা বলে দিই সেটা কি করে, সে ওই রেগেক্সের উপর বেস করে ইন্টারনালি যেটা হয় সে ডিএফএ ক্রিয়েট করে, ডিএফএ থেকে সে আবার ওইটার সাথে প্যাটার্ন ম্যাচ করার ট্রাই করে। সো ফর নাও আমি এটুকু বলতেছি যে রেগুলার এক্সপ্রেশন আপনি বলে দেন। সো সে স্ক্যান করে, স্ক্যান করার সাথে সাথে সোর্স প্রোগ্রাম থেকে যখনই একটা কিছু পোর্শন রেগুলার এক্সপ্রেশনের সাথে ম্যাচ পায় তখন কি করে, সে ওইটাকে টোকেনাইজ করে। অ্যান্ড কি নামে টোকেনাইজ করবে সেটা ডিপেন্ড করতেছে আমাদের ফাইলটাতে বলে দেওয়া থাকবে যে ইফ পাইলে আইএফ ক্যাপিটাল লেটারের টোকেন, এটার নামটা আইএফ দাও, টোকেন নামটা। দেন ভয়েড পাইলে ভয়েডের জন্য কি করব, ভিওআইডি, মানে ভয়েডটাই আবার ক্যাপিটাল লেটারে দাও, মানে এটা টোকেন কি নামে টোকেনাইজ হবে, এটা মানে টোকেনটার নাম কি হবে এটা। এরকম ভাবে সবকিছুর জন্য বলে দেওয়া আছে। আমরা জাস্ট ফলো করব আমাদের এই ল্যাব ফাইলে যেটা বলছে সেটাই, ঠিক আছে। সেটাই স্ক্যান করবে, রেগুলার এক্সপ্রেশন লিখে দিব। দেন সে কি করবে, সোর্স প্রোগ্রাম থেকে স্ক্যান করতে করতে রেগুলার এক্সপ্রেশনের সাথে যখনই ম্যাচ করবে সে টোকেনটা রিটার্ন করবে। হ্যাঁ, টোকেন নামটা আমার কোথায় বলে দেওয়া থাকবে, আমার ফাইলে বলে দেওয়া আছে। তাহলে কি করব, এখান থেকে আমি টোকেনের নামটা এই ফাইলে আসবে। দেন আবার সে বলবে আমার টোকেন দাও। দেন আবার সে যেখান থেকে স্ক্যান লাস্ট শেষ করছে তারপর থেকে শুরু করবে। তারপর থেকে আবার সে প্যাটার্ন এখান থেকে ম্যাচ করার ট্রাই করবে, দেন আবার সে রিটার্ন করবে। সো এটা কিন্তু একটা সাইমালটেনিয়াস প্রসেস চলে, ঠিক আছে। সো এটা আমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে প্রথমে লেক্সিক্যাল অ্যানালাইজার শেষ হয়ে যায় দেন সিনট্যাক্স অ্যানালাইজার শুরু হয়, জিনিসটা কিন্তু এমন না। এটা আমরা যখন থিওরিটিক্যালি পড়াশোনা করি বা আমরা যখন কোনো কিছু ডিসক্রাইব করি বা ল্যাবগুলো কমপ্লিট করি তখন হচ্ছে একটা পার্ট শেষ করে আরেকটা পার্টে আসি, কারণ এটা তো আমাদের নর্মাল মানে পসিবল না একই সাথে সাইমালটেনিয়াসলি কাজ করা। বাট যখন ফাইলটা কমপ্লিট হয়ে যায় সে ইন্টারনালি কিন্তু কমিউনিকেশনটা এভাবে করে, ঠিক আছে। সো এই জন্য মেইন ফাংশনটা থাকে এই জায়গায়। হ্যাঁ, আমরা দেখবো কোডে কোথায় মেইন ফাংশন আছে। সো এই প্রসেসে হচ্ছে তারা কমিউনিকেশনটা করে। অ্যান্ড আমাদের তাহলে রেগুলার এক্সপ্রেশন এইসব জিনিস লাগতেছে ম্যাচ করার জন্য। এখন আমরা দেখবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই যে প্রসেসটা বললাম, আপনি জাস্ট রেগুলার এক্সপ্রেশন লিখে দিচ্ছেন, রেগুলার এক্সপ্রেশন লিখে দেওয়ার সাথে সাথে সে হচ্ছে টোকেন জেনারেট করে এখান থেকে রিটার্ন করে দিচ্ছে। পুরো প্রসেসটা যতটা ইজি আমার মনে হচ্ছে বিহাইন্ড দ্য সিনটা কিন্তু আরো কাজ হয়। যেমন এই রেগুলার এক্সপ্রেশন থেকে কিন্তু আলটিমেটলি একটা ডিএফএ ক্রিয়েট হয়, তারপরে এই যে আপনার এখানে সোর্স প্রোগ্রাম থেকে জিনিসগুলোকে রিড করে নেওয়া, তারপর ওটার সাথে ম্যাচ করা, তারপরে কিছু একটা ম্যাচ করলে তারপর রিটার্ন করা। হ্যাঁ, একই জিনিস বারবার, এটা একটা বেশ টিডিয়াস একটা ওয়ার্ক। এই ওয়ার্কটার জন্য আমরা কিছু টুল ইউজ করি যখন ইমপ্লিমেন্ট করি। হ্যাঁ, সো এই টুলগুলোকে আমরা একটু নামটা লিখি, আমরা হচ্ছে ইউজ করব ফ্লেক্স অ্যান্ড বাইসন। সো এই টুলগুলো আমাদের ফ্লেক্স হচ্ছে আপনার লেক্সের একটা আপডেটেড ভার্সন, ফার্স্ট লেক্সিক্যাল অ্যানালাইজার, আর ইয়াকের আপডেটেড ভার্সন হচ্ছে বাইসন। সো এই যে ফ্লেক্সের কিছু প্রপার্টি নিয়ে আমি পড়বো একটু পরে, এগুলো নিয়ে দেখবো। বাট ফর নাও আমরা বুঝতেছি যে ফ্লেক্স অ্যান্ড বাইসন আছে, যেটা আমাদের এই দুটা টুল আমরা ইউজ করব। এই টুলগুলো আমাদের কি করবে, আমাদের হেল্প করবে এই যে প্রসেসটা আমি বললাম ইমপ্লিমেন্ট করতে হেল্প করবে, ঠিক আছে। এমন কিছু কিছু কাজ থাকবে যেগুলো সে কিন্তু বিহাইন্ড দ্য সিন করে ফেলবে, যে আপনাদের ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হচ্ছে না, ওই জিনিসগুলো সেই করে ফেলতেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোর জন্য আমাদের কাজটাকে হেল্পফুল করে ফেলবে হচ্ছে ফ্লেক্স অ্যান্ড বাইসন। তো তার জন্য আমাদের পিসিতে আমি যেখানে এই কোডটা রান করব, আমার সেই পিসিতে আমার সেই মেশিনে হচ্ছে ফ্লেক্স বাইসন ইনস্টল থাকতে হবে। অ্যান্ড আপনারা যদি বাক্সে যান, বাক্সে গিয়ে এইটার আপনার ওইখানে পুরা মানে আপনাদের কোথা থেকে ডাউনলোড করতে হবে, কোন ফাইল কিভাবে সেট আপ করতে হবে, পুরা লিঙ্ক সহ পিডিএফ প্রোভাইড করা আছে। অ্যান্ড সাথে হচ্ছে আপনাদের একটা ইনস্টলেশন গাইড বা টিউটোরিয়ালও দেওয়া আছে। হ্যাঁ, বা
পিডিএফটা দেখে দেখে যদি প্রসিডিউর আমরা ফলো করি আমরা হচ্ছে ফ্লেক্স এন্ড বাইসল ইনস্টল করতে পারবো। আর ভার্সিটি পিসিতে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ভার্সিটি পিসিতে আমাদের যারা আমাদের ল্যাবের ল্যাবে যারা আছেন তারা হচ্ছে ল্যাবের হচ্ছে এই আপনাদের জন্য এটা ইনস্টল করে রেখে দিবে। ঠিক আছে? তো ল্যাবে যখন আমরা ভাইবা নিব আপনাদেরকে বলবো এটা রান করেন। তখন ওখানে আপনারা রান করতে মানে রান করতে হবে। ঠিক আছে? আর আপনারা আপনাদের মেশিনে হচ্ছে বাক্সে লগইন করে সেখান থেকে হচ্ছে এই যে ল্যাব ফাইলটা যে আমি আপনাদেরকে দিছি, ল্যাব ফাইলটাও কিন্তু সবই আমি জাস্ট আপনাকে দিছি। এটা ল্যাব ফাইল সবই বাক্সে কিন্তু আপলোড করা থাকবে। আমি জাস্ট এখানে আপনাদের আলাদাভাবে লিংকটা দিছি। ঠিক আছে? তো ওইখানে আপনি এটার ইনস্টলেশন গাইড এন্ড এভরিথিং পেয়ে যাবেন, ইনস্টল করে নিতে হবে। দেন হচ্ছে আমরা ফ্লেক্স এন্ড বাইসনের এই ফ্লেক্সের কিছু প্রপার্টি বা এই কোডটা দেখতে কেমন এই জিনিসগুলো হচ্ছে একটু পরে যখন কোডে যাব তখন আচ্ছা। তো এরপরে আমরা আসি হচ্ছে আমাদের ফাইলটাতে। কি বলছে এটা দেখি আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে যাব। তো ফার্স্টে আমাদের লেক্সিক্যাল অ্যানালাইজার পার্টটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এখন জয়েন করলেন যে আমি ওই যে অন্য সেকশনে আমি জাস্ট লিঙ্ক দিছিলাম যে তালহা না? আচ্ছা, আপনি কি চ্যাট বক্সে কোনো লিঙ্ক দেখতে পাচ্ছেন? গুগল ফর্ম লিঙ্ক? আচ্ছা, ওইটা ফিল আপ করে ফেলুন। হ্যাঁ, ওইটা হলে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে আপনাদের। আহ, আর আপনার ক্লাসটা রেকর্ড হচ্ছে আমি আপনাদের প্রোভাইড করে দিব। তো আপনি যে অংশটুকু মিস করছেন এটা আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে? ওকে, ঠিক আছে? ওকে। শুরু করছি, বেশিক্ষণ হয়নি, আমরা 7-8 মিনিট হচ্ছে 8-10 মিনিট হচ্ছে ক্লাস শুরু করছি। মানে কন্টেন্ট কভার করা শুরু করছি। আচ্ছা, তো এবার আমরা যাব যে কি কি কাজ আমাদের করতে হবে। তো ফার্স্ট অফ অল দেখবেন যে আপনাদের সোর্স প্রোগ্রাম, আমাদের তো সোর্স প্রোগ্রাম লাগবে একটা। আমাদের সোর্স প্রোগ্রাম বলতে কি বোঝাচ্ছে? একটা কম্পাইলার ইউজ করে এমন একটা প্রোগ্রাম। সো সি হচ্ছে আমরা সি নিয়ে কাজ করব। সি ল্যাঙ্গুয়েজ কি? সি ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রাম লাগবে বা সি ল্যাঙ্গুয়েজের একটা কোড লাগবে আমাদের অ্যাজ ইনপুট হিসাবে। তো এইখানে আমরা স্যাম্পল ইনপুট আউটপুট পাবো। সো এই স্যাম্পল ইনপুট আউটপুট হচ্ছে আপনাদের এই যে ইনপুট যেটা দেয়া আছে, দেখতে পাবেন যে সি একটা একটা সি কোড। ঠিক আছে? তো আপনারা এইটাকে ইনপুট ওয়ান, ইনপুট টু, মানে তিনটা ইনপুট ফাইল দেওয়া আছে। তো আপনি যে কোনো ইনপুট ফাইল নিয়ে টেস্ট করতে পারেন, দেন আরেকটা ইনপুট ফাইল নিয়ে টেস্ট করে দেখলেন, ভেরিফাই করলেন যে অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা আপনার কোডটা, মানে আপনার কাজটা ঠিক মতো হচ্ছে নাকি। সো ইনপুট ফাইল অ্যান্ড এই যে মাই লগ আছে এগুলো হচ্ছে আউটপুট ফাইল, যেটা অ্যাকচুয়ালি আপনার রান করার পর আউটপুট কি আসবে। ঠিক আছে? আউটপুট কি আসার কথা। হ্যাঁ, আপনি তারপর এটার সাথে জাস্ট ম্যাচ করে দেখতে পারেন যে আপনার আউটপুট এটা ম্যাচ করছে কিনা। এটা হচ্ছে ইনপুট ফাইল। হুম। তো এই ইনপুট ফাইলে আমরা
আমাদের যে ইনপুট ফাইলটা থাকবে, ইনপুট ফাইলটা আসলে কিছু ক্যারেক্টারিস্টিক্স ফলো করবে। এটা একটা সি ল্যাঙ্গুয়েজের কোড হবে সি ল্যাঙ্গুয়েজে, অ্যান্ড কিছু ক্যারেক্টারিস্টিক্স ফলো করবে। সো এই জিনিসগুলো অলরেডি যে ইনপুট ফাইলগুলো আমরা দেখলাম, সেই ইনপুট ফাইলগুলো অলরেডি এই জিনিসটা ফলো করছে। ঠিক আছে? তো এখন আপনি যদি চান যে আমি নিজে একটা ইনপুট ফাইল নিজের মতো একটা তৈরি করে ওইটাকেও আমি রান করে দেখবো যে হচ্ছে কিনা, তখন কিন্তু আপনাকে এই ক্যারেক্টারিস্টিক্স গুলো বা এই প্রপার্টিস গুলো মেনটেন করতে হবে। বিকজ আমাদের মানে অ্যাসাইনমেন্ট ওইভাবেই ডিজাইন করা হয়েছে যেন এই জিনিসগুলো ওইভাবে থাকে পার্টিকুলারলি। যেমন ধরেন এখানে বলছে যে কনজিকিউটিভ থাকতে পারেন, যেমন হচ্ছে এ অ্যান্ড বি অ্যান্ড সি বলছে। সো বলছে we will ignore consecutive logical operator or consecutive relational operator. Means A and B is okay, but A and B and C is এখন কেমন? ওকে 44 আচ্ছা A and B is okay, but A and B and C যাবে না, এটা নেওয়া যাবে না। ঠিক আছে? সো জাস্ট আপনার লজিক্যাল অপারেটর রিলেশনাল অপারেটর ওকে, বাট কনজিকিউটিভ থাকবে না। সো জাস্ট এ অ্যান্ড বি, এ গ্রেটার দেন বি থাকতে পারে, বি গ্রেটার দেন সি থাকতে পারে, বাট পরপর মাল্টিপল কনজিকিউটিভ অপারেটর থাকবে না লজিক্যাল অর রিলেশনাল অপারেটরের ক্ষেত্রে। ঠিক আছে? দেন ব্রেক স্টেটমেন্ট থাকবে না। সিতে আমরা অনেক সময় ব্রেক ইউজ করি না, আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে ব্রেক আছে, সো ব্রেক ইউজ করি, ব্রেক থাকবে না। তারপরে হচ্ছে আপনার সুইচ কেস থাকবে না। সুইচ কেস কি, আমরা যারা সি করছি বা সি নিয়ে একটু দেখছি তারা আমরা জানি যে ইফ এলস যেমন আমরা চেক করি, সুইচ কেস যেভাবে চেক করা যায়, হ্যাঁ, কিন্তু এই সুইচ কেসের স্টেটমেন্ট গুলো থাকবে না আপনার কোডের মধ্যে, কারণ আমাদের গ্রামারটা এমন ভাবে ডিজাইন করা যে এই জিনিসগুলো আসলে ওটা করতে পারবে না, গ্রামার রুল ফলো করবে না। হ্যাঁ, এই জিনিসগুলো থাকবে না কোডের মধ্যে। দেন বলছে প্রিসিডেন্স অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে অ্যাজ পার স্ট্যান্ডার্ড, যেটা স্ট্যান্ডার্ড হয় যে আপনার ধরেন সাপোজ মাল্টিপ্লিকেশনের প্রিসিডেন্স হায়ার দেন প্লাস অর মাইনাস, হ্যাঁ, বা লেফট টু রাইট অর রাইট টু লেফট, অ্যাসোসিয়েটিভিটি যেটা স্ট্যান্ডার্ড আমরা ফলো করি সেটি থাকবে। আচ্ছা, দেন আপনার ভ্যারিয়েবল লোকাল অ্যান্ড ভ্যারিয়েবল গ্লোবাল স্কোপে থাকতে পারে, খুব স্বাভাবিক, ভ্যারিয়েবল লোকাল ভ্যারিয়েবল গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, দেন মাল্টিপল ফাংশন যদি থাকে, মাল্টিপল ফাংশনের মানে দুইটা ফাংশনের নাম সেম হইতে পারে না। আপনি যদি একটা ফাংশন নামে ফু নামে একটা আপনার ফাংশন থাকে, তাহলে ওই ইনপুট ফাইলটাতে আর ফু নামে কোনো ফাংশন থাকতে পারবে না, এটাই বলছে। তারপরে হচ্ছে আপনার there will be no pre-processing like include or define। বলছে যে আমরা নর্মালি একটা সি কোড যখন লিখি, আমরা কিন্তু সি কোড লেখার সময় এরকম করি যে আমরা লিখি যে ইনক্লুড, আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইলটা অ্যাড করি। এই যে এটা মানে কি, আপনার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা অ্যাড করছেন। এটা আমরা কেন অ্যাড করি? কারণ আমাদের সি কোড যখন লিখি আমরা অনেক জায়গায় প্রিন্ট করি, হ্যাঁ, তো আর আবার হচ্ছে ইনপুট নেই। এই যে কাজগুলোর জন্য ইনপুট প্রিন্ট করলেই তো জাস্ট প্রিন্ট হয়ে যাচ্ছে তা তো না, নিশ্চয়ই প্রিন্ট করার ফাংশনটা অন্য একটা ফাইলে লেখা আছে, ওইখান থেকে আমরা ওই হেডার ফাইলটা এটাকে অ্যাড করি। তো যেটা হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা যে ইনপুট ফাইলটা দেখবো, ইনপুট ফাইলটাতে এই জিনিসগুলো থাকবে না। ইনপুট ফাইলটা যদি দেখি, ইনপুট ফাইলে হচ্ছে এই জিনিসগুলো থাকবে না, হেডার ফাইল বা যে কোনো ধরনের ডিফাইন করা এগুলো থাকবে না। এটার কারণ হচ্ছে এটা কিন্তু থাকবে না এমনি বলে নাই, এটার একটা কারণও আছে। আমরা কারণটাও দেখি। সো আপনারা হয়তোবা থিওরিতে দেখছেন যে আমাদের অ্যাকচুয়ালি কাজটা কিভাবে হয়। আপনার কাছে একটা সোর্স প্রোগ্রাম আছে বা সোর্স কোড, যেটা আমাদের একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু ডিরেক্টলি কম্পাইলারের কাছে আসি না, আমরা কি করি, আগে প্রি প্রসেস করি, দেন হচ্ছে কম্পাইলারের কাছে আসে। ঠিক আছে? আচ্ছা, তো সোর্স কোড প্রথমে প্রি প্রসেস হয়, দেন কম্পাইলারের কাছে আসে। এটা হয়তোবা আপনাদের লেকচার 1-এ হয়তোবা বইয়ে দেখতে পারেন। সো প্রি প্রসেস স্টেপে যেটা হয়, প্রি প্রসেসিং স্টেপে আমাদের একটা কাজ হয়, সেটা হচ্ছে এই যে আমরা হেডার ফাইলগুলো দেখলাম,
আমরা যে হেডার ফাইলগুলো দেখলাম, কোথায় হেডার ফাইল বা কোনো কিছু ডিফাইন করা থাকলে এই যে পোর্শনগুলো, এই জিনিসগুলো রিমুভ হয়ে যায়। রিমুভ হয়ে গিয়ে ধরেন আপনার পার্টিকুলার যে অংশের কোডটা এইটা ফাইলে ছিল, ওই ফাইলের ওই কোডের অংশটুকু লাগবে, ওইটা জাস্ট এখানে রিপ্লেস করে দেয়। সো এতে যা হয়, এতে হচ্ছে আপনার কোড যখন কম্পাইলারের কাছে আসে তখন কিন্তু সে আর কোনো ধরনের ইয়ে পাচ্ছে না, মানে আপনার হেডার ফাইল অর আপনার যে কোনো ডিফাইন করা জিনিস, এইসব জিনিস পাচ্ছে না। সে একদম ডিরেক্টলি একদম সি কোড পাচ্ছে, যেখানে কোনো হেডার ফাইল নেই। সো এই জন্যই আমরা যেহেতু এই কোর্সটাতে কি প্রি প্রসেস নিয়ে তো পড়তেছি না, আপনাদের কোডের তো প্রি প্রসেস আমরা শেখাচ্ছি না, আমরা কম্পাইলার কিভাবে কাজ করে সেটা শেখাচ্ছি। তো কম্পাইলারের কাছে আমার তো এমনভাবে ইনপুট দিতে হবে যেটা কম্পাইলার অ্যাকচুয়ালি প্রসেস করে। সো এই জন্য আমরা যখন ইনপুট ফাইলটা করব, ইনপুট ফাইলটার মধ্যে আমাদের এখানে বলে দেওয়া থাকবে, ইনপুট ফাইলটার মধ্যে এখানে এই কারণে বলে দেওয়া আছে যে আপনি এই ধরনের ডিরেক্টিভগুলো আমরা রাখবো না, বিকজ কম্পাইলার যেটা এক্সপেক্ট করে আমরা ওইভাবে প্রিপেয়ার করে ইনপুট ফাইলটা দিব। ঠিক আছে, এই যে কম্পাইলার এই কোডটা পাচ্ছে, কম্পাইলার বাকি কাজ করবে। এই জন্য হচ্ছে এই এই জিনিসটা বলছে। এটা নিয়ে আপনার অত চিন্তা করার দরকার নেই আপাতত। যেটা হচ্ছে আপনি একটু বুঝলেন যে কি কি জিনিস আসলে আমাকে যেসব প্রপার্টি আমাকে মেনটেন করতে হবে। এন্ড আপনি যদি নতুন করে নিজের জন্য কোনো ল্যাঙ্গুয়েজ, মানে নিজের জন্য একটা ইনপুট ফাইল না তৈরি করেন, তাহলে হচ্ছে আপনি আমাদের যে ইনপুট ফাইলগুলো দেওয়া আছে সেইগুলোতে এই জিনিসগুলো ফলো করা আছে। ঠিক আছে, বাট স্টিল আমি হচ্ছে এগুলো থেকে আপনাদের যেহেতু ভাইবার ব্যাপার আছে, আমি একটু জিনিসটা ক্লিয়ার করে বললাম। আচ্ছা, নাও এনি কোশ্চেন? আচ্ছা, সো এখন আমরা আসি যে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে। সো আমাদের কাছে একটা লিস্ট বলা আছে যে কি কি টাইপের কোডের অংশের জন্য টোকেন নেম কি হবে। তো ফার্স্টে হচ্ছে কিওয়ার্ডস নিয়ে বলা আছে। কিওয়ার্ডস এর মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা? কিওয়ার্ডস এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? কিওয়ার্ডস হচ্ছে আপনার ইফ, ফর, এরকম করে আমরা দুই পাশে হচ্ছে 9টা 18টার কিওয়ার্ড দেখতে পাচ্ছি। এই যে কিওয়ার্ড গুলো আছে, পার্টিকুলার এই কিওয়ার্ডটা থাকলে ওটা টোকেন নেমটা কি হবে ওটা বলে দেয়া আছে। আমরা হচ্ছে এটাই ফলো করব। ওকে, সো যেভাবে পিডিএফ বলা আছে এভাবে আমরা যেন জেনারেট করি। সো এইভাবে আমাদের করতে হবে। এখন আমরা অবশ্যই জানি তাহলে আমাকে প্রতিটার জন্য একটা করে, প্রতিটা কিওয়ার্ডের জন্য একটা করে কি করতে হবে, একটা করে রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে। এন্ড ইফ এর রেগুলার এক্সপ্রেশন আসলে ইফ, মানে যদি হুবহু এটাই ম্যাচ করতে হবে, তাহলে এটা রেগুলার এক্সপ্রেশন হুবহু এটাই। ঠিক আছে, এরকম করে কিওয়ার্ডের জন্য, যেমন ডাবলের জন্য যে আপনার কিওয়ার্ডটা আছে ডাবল, এটি তো হুবহু ম্যাচ করতে হবে, তখনই তো প্যাটার্নটা ম্যাচ করবে আর কি, ঠিক না? এখানে এমন তো না যে ইউর জায়গায় ও থাকতে পারে। তো তার রেগুলার এক্সপ্রেশন আলটিমেটলি এইটাই। তখন এটা যখন ম্যাচ করবে, ম্যাচ করলে আমার টোকেন নামটা কি রিটার্ন করব, এই নামে। তো এইখানে আমাদের সবগুলোর জন্য একটা করে রেগুলার এক্সপ্রেশন আমাকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আমাদের কাজ হবে বেসিক্যালি ডিফাইন করা এন্ড ম্যাচ করলে কি রিটার্ন করবে ওটা তৈরি করে দেয়া। এটা যখন আমরা এখন ফাইলটা ওপেন করব কোডে, তখন বুঝবো যে আসলে কোথা থেকে আমরা এটা করতেছি। দেন আমাদের আছে হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি? কনস্ট্যান্টের আপনার ইন্টিজার নাম্বার হতে পারে এন্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বার হতে পারে। যদি ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলো হয়, দেন হচ্ছে আমাদের কনস্ট ফ্লোট নামে টোকেনাইজ হবে। আদার দেন দ্যাট, জাস্ট যদি একটা ডিজিট হয় যেটা মানে কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বার নাই, জাস্ট এটা কনস্ট্যান্ট নামে তৈরি হবে। সো নাম্বারের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে কনস্ট্যান্ট, একটা কনস্ট ফ্লোট। মানে কনস্ট্যান্টের জন্য তাহলে আমাকে একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে, কনস্ট ফ্লোটের জন্য আমার একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে। তারপর যখন এটার জন্য ম্যাচ করবে তখন আর কি এই নামে টোকেনাইজ করব। আর যখন এটার জন্য প্যাটার্ন ম্যাচ করবে তখন হচ্ছে এই নামে টোকেনাইজ করব। সো এই হচ্ছে তাহলে তাহলে আমি কতগুলো পেলাম এখন পর্যন্ত? 18টা, এখানে 2টা, 20টা, 20 আমার টোটাল এখন। এরপরে কি আসে? এরপরে হচ্ছে আপনার অপারেটরস এন্ড পাংচুয়েটর। অপারেটর পাংচুয়েটরের মধ্যে আমাদের অনেকগুলো বলা আছে, দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে একটা জিনিস ইজিলি আমরা দেখতেছি যে কিছু 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 কিছুর জন্য আমাদের বলছে কি 2টা, মানে অ্যাডোপির জন্য এখানে বলছে হচ্ছে
প্লাস হোক অথবা মাইনাস হোক, প্লাস হলেও সেটার নাম অ্যাডওপি হবে, অ্যান্ড মাইনাস হলেও সেটার নাম অ্যাডওপি হবে। ঠিক আছে? তো এমন হতে পারে গ্রুপ মাল্টিপল কয়টা সিম্বলের জন্য একটাই টোকেন নেম হবে, আবার এমন হতে পারে যে জাস্ট একটা জন্য একটা টোকেন নেম হবে। সো যেভাবে বলা আছে আমরা সেভাবেই করবো। সো আমরা জাস্ট এই প্লাস আর মাইনাসের মাঝে অর সাইন দিলেই জিনিসটা মানে প্লাস আর অর মাইনাস এই দুইটা জিনিস যখন থাকবে কোডে, যেটাই থাকুক আমাকে টোকেন নেম এটাই জেনারেট করতে হচ্ছে। সো এইভাবে হচ্ছে এই যতগুলো আছে এগুলোকে আমার ফিল আপ করতে হবে। তাহলে এখানে যতগুলো আছে 1 টা 2 টা 3 টা 4 টা 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 ঠিক আছে স্যার। তো এখানে 16টার জন্য বলা আছে, তো 16টার জন্য আমাকে আলাদাভাবে লিখতে হবে যে টোকেন নেমগুলো কিভাবে জেনারেট হচ্ছে। ঠিক আছে, টোটাল তাহলে 20টা আর 16টা হচ্ছে 36। দেন হচ্ছে আমরা আসি হচ্ছে আইডেন্টিফায়ারে। আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার হচ্ছে অ্যাকচুয়ালি যে ভ্যারিয়েবলগুলো, ঠিক না? সো আমাদের আইডেন্টিফায়ারের জন্য যদি আমি একটু দেখি, আপনি একটা কোড আপনি লিখছেন, এখানে একটা লাইন আছে এরকম, ইন্ট এ 10, আবার আপনি লিখছেন ফ্লোট ZAC 10.5। সো এটাও একটা আইডেন্টিফায়ার, এটাও একটা আইডেন্টিফায়ার। সো দুইটাই আইডেন্টিফায়ার, বাট আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি জাস্ট একটা লেটার, এখানে দুইটা লেটার। হ্যাঁ, ইভেন আমার যে আরো একটা আইডেন্টিফায়ার থাকতো সেটা হতো A9 ধরলাম, A9। সো সেটার আমি দিলাম হচ্ছে 7। সো এই যে A9 আমি দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা আইডেন্টিফায়ার। তো এরকম মাল্টিপল জিনিস হতে পারে, কিন্তু আমাকে কিন্তু এটা ম্যাচ করতে হবে। এর আগে আমি দেখছিলাম ইন্ট ইন্ট এটা ম্যাচ করা খুবই ইজি। কেন খুব ইজি? এটা রেগুলার এক্সপ্রেশন এটাই, ঠিক না? কারণ আই এন্ড টি ম্যাচ করতে হবে, এখানে এক্সট্রা কিছু থাকতে পারে না। ফ্লোটের ক্ষেত্রেও তা। হ্যাঁ, বাট এই যে আইডেন্টিফায়ার বা নাম্বার, যখন নাম্বার থাকে 10, এটাকে যখন 10 ম্যাচ করবে, নাম্বার তো এটাও কনস্ট্যান্ট ইন্ট, আবার আপনার 20 থাকলেও কনস্ট্যান্ট ইন্ট, 30 থাকলেও কনস্ট্যান্ট ইন্ট। এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু জিনিসগুলো কি মানে একদম এক্সাক্ট আপনি বলতে পারতেছেন না। এগুলোর রেগুলার এক্সপ্রেশন গুলো কিন্তু ওইভাবে পারফেক্টলি লিখতে হবে যেন সবকিছু ম্যাচ করতে পারে। ঠিক আছে? সো আইডেন্টিফায়ারটা জেনে যদি আমি বলি, তো সি এর ক্ষেত্রে এখানে আমাদের দেখবেন আমি এখানে হচ্ছে আপনাদের বলে দেয়া আছে যে আমরা হচ্ছে সি এর ক্ষেত্রে এইভাবে আইডেন্টিফায়ারটাকে এখানে করব, ফলো করব যে অলওয়েজ আপনার স্টার্টিং যেটা নাম্বার থাকবে, স্টার্টে হচ্ছে আপনার সবসময় হচ্ছে এ থেকে জেড অথবা এ থেকে জেড অথবা আন্ডারস্কোর, মানে প্রথম লেটারটা অবশ্যই এইটুকের মধ্যে হতে হবে, মানে কোনো নাম্বার থাকা যাবে না। হ্যাঁ, সেকেন্ড থেকে আপনার এই জিনিসটাও থাকতে পারে, অ্যান্ড এখন নাম্বার অ্যাড হইতে পারে 0 থেকে 9 এর মধ্যে যে কোনো কিছু। তার মানে কি? তার মানে এ ভ্যারিয়েবলের নাম ইজ ওকে, A9 ও ওকে, বাট 9A ওকে না, বিকজ ফার্স্ট লেটারটা আমার শুধু আন্ডারস্কোর এ টু জেড আর এ টু জেড, মানে ক্যাপিটাল লেটার এ টু জেড আর স্মল লেটার এ টু জেড এর মধ্যে থাকতে হবে। সো এই জন্য 9A এটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন দ্বারা ম্যাচ করবে না, সো এটা কিন্তু ইনভ্যালিড হবে। ঠিক আছে? সো ইভেন এটাও কারেক্ট, আন্ডারস্কোর এ, বিকজ ফার্স্ট লেটারে কিন্তু আন্ডারস্কোর থাকতে পারে, হ্যাঁ, ভ্যারিয়েবলের প্রথম ইয়েটা। সো বাট সেকেন্ডটাই কিন্তু আন্ডারস্কোরও থাকতে পারে, দেন 0 থেকে 9 একটা অ্যাড হয়েছে এক্সট্রা, উপরটার সাথে সবই সেম থাকতেছে, 0 থেকে 9 শুরু অ্যাড হইতে পারে। তার মানে আমি বুঝতেছি যে শুরুতে কখনো আমার 0 9 মানে নাম্বার থাকতে পারে না ভ্যারিয়েবলের, এটাই। তো এই কথাটাই আপনার এখানে বইয়ে বলছে, সরি আপনাদের এই পিডিএফ ফাইলে বলা আছে। ঠিক আছে? তো আমি যদি এটা রেগুলার এক্সপ্রেশনটা আপনাদের একটু দেখাই যে এটা কি হতে পারে, এটা চিন্তা করেন, এটা আমি অলরেডি বলেই দিছি যে আমার টার্গেট হচ্ছে প্রথম লেটারে কি থাকবে। প্রথম লেটারে আমার শিওরলি এ টু জেড অথবা এ টু জেড অথবা একটা আন্ডারস্কোর, এটা ফিক্সড, এটা প্রথম লেটারের জন্য। সেকেন্ড থেকে কি হতে পারে?
এখন সেকেন্ড থাকতেও পারে নাও থাকতে পারে, বিকজ শুধু এ যদি হয় সেটা তো একটা ভ্যারিয়েবল। সেকেন্ডটা থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক না? ওইটা একটা বিষয়। দেন যদি থাকে সেটা এ টু জেড, এ টু ক্যাপিটাল লেটার জেড আন্ডারস্কোর 0 থেকে 9 যে কোনো কিছু থাকতে পারে। অ্যান্ড এটা কতবার হতে পারে? এটা আমার 0 টাইমসও হতে পারে। কারণ যদি শুধু একটা লেটার হয় তাহলে হচ্ছে এইটা দ্বারা ম্যাচ করবে। এটা দরকারই নাই। বাট এটা এমন হতে পারে এইটা তো আপনার একটা ভ্যালিড ভ্যারিয়েবল, ঠিক না? তো সেই ক্ষেত্রে কি হবে? এখানে আমরা ক্লিনিক ক্লোজার ইউজ করব। তাহলে এটা 0 টাইমসও থাকতে পারে, মাল্টিপল টাইমসও থাকতে পারে। তো এটাই কিন্তু আপনার আলটিমেটলি আইডেন্টিফায়ারের জন্য, মানে অ্যাকর্ডিং টু আমাদের যেটা পিডিএফ বলছে, এটা হচ্ছে তার একটা রেগুলার এক্সপ্রেশন। ঠিক আছে? এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে এখন কিন্তু এই যে আমি যতগুলো ভ্যারিয়েবল লিখলাম সবগুলোই কিন্তু ভ্যালিড হবে। তখন এটাকে সে ম্যাচ করতে পারবে, যেহেতু এটা লিখা আছে। তাহলে সে ইন্টারনালি আপনার ডিএফএ ক্রিয়েট করলো রেগুলার এক্সপ্রেশন থেকে, বা প্যাটার্নগুলো ম্যাচ করলো যেগুলো বিহাইন্ড দ্য সিন হবে। এন্ড আপনি যখন এটা ম্যাচ করছেন, এইটাকে সে ম্যাচ করতে পারলো। এখন আপনার কাজ হবে অ্যাকশন লিখা। এই অ্যাকশন পার্টের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে আসলে আপনি কি করতে চাচ্ছেন। এখানে আমরা আউটপুট ফাইলে রাইট করতে পারি। এখান থেকে আমরা এই যে বললাম এক ফাইল থেকে আরেক ফাইলে রিটার্ন করবো, এই রিটার্নের কাজটা করতে পারি। বাকি যা যা কাজ করা দরকার এটা ম্যাচ করার পর ওই কাজটা আমরা এই কার্লি ব্রেসেসের মাঝে করব। এটাকে আমরা বলি অ্যাকশন পার্ট। ঠিক আছে? তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অ্যাকশন পার্ট। সো এই অ্যাকশন পার্টটা কোডেও দেখবো আমরা। এগুলো প্রতিটা কোডের সাথে কানেক্ট করবেন একটু পরে। কারণ কোড যেহেতু আপনারা অলরেডি একটা পোর্শন অফ কোড আমরা করে দেই, দেন বাকিটা আপনার কমপ্লিট করতে হয় আর কি। তো এটা ফাইলে হয়তো বা আপনি দেখতে পারবেন যে একটা পোর্শন অফ কোড অলরেডি আপনার জন্য কমপ্লিট করে দেওয়া আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের তাহলে আইডেন্টিফায়ারের জন্য রেগুলার এক্সপ্রেশন এইভাবে লিখতে হবে। দেন কি হচ্ছে, ম্যাচ করতে হবে। তো আমি সেম কথাগুলো এখানে বলছি, হ্যাঁ। অ্যালং উইথ দ্য সিম্বল, এটা পরে বলতেছি কেন সিম্বল সহ। আচ্ছা, এরপরে এটা কোডে গেলে দেখবো কেন সিম্বল সহ পার্ট মানে সেন্ড করতে বলছে। আচ্ছা, এরপরে কি হোয়াইট স্পেস আর নিউ লাইনের ব্যাপার আসে। সো হোয়াইট স্পেসে যেটা হয়, হোয়াইট স্পেসে হচ্ছে আপনার কি, আমার হোয়াইট স্পেসও তো একটা ক্যারেক্টার, তো ওইটাকে ম্যাচ করতে হবে, ঠিক না? হোয়াইট স্পেসকে ম্যাচ করতে হবে, তবে নিউ লাইনের ব্যাপার আছে, নিউ লাইনকেও করতে হবে। তো হোয়াইট স্পেস নিউ লাইনের ব্যাপারটাও একটু আমরা দেখি। তো হোয়াইট স্পেস মানে কি, আপনার এমটি কিছু থাকতেছে না, ঠিক না? কিন্তু এইটা তো আমরা বুঝতেছি হোয়াইট স্পেস, বাট তাকেও সে হোয়াইট স্পেসকে কিন্তু একটা কি করবে, একটা কাউন্ট করবে হোয়াইট স্পেসকে হচ্ছে একটা ক্যারেক্টার হিসাবে। তো আমাকে হোয়াইট স্পেসকেও ম্যাচ করতে হবে, বাট হোয়াইট স্পেসের জন্য আমরা কোনো টোকেন জেনারেট করব না। ঠিক আছে? এটা জাস্ট ম্যাচ করবে, রেগুলার এক্সপ্রেশন দ্বারা ওটা ম্যাচ করবে, বাট এই যে অ্যাকশন পার্টটা আছে, অ্যাকশন পার্টটা আমরা এমটি রাখবো, কারণ আমরা এর জন্য কোনো টোকেন রিটার্ন করবো না। সেম হবে নিউ লাইনের ক্ষেত্রে কি করি আমরা, নিউ লাইন নর্মালি এইভাবে আমরা ম্যাচ করি, ঠিক আছে? তো নিউ লাইনের ক্ষেত্রে কি করবো, আমরা কোনো টোকেন জেনারেট করবো না। বাট নিউ লাইনের ক্ষেত্রে আমরা যেটা করব, একটা ভ্যালু থাকবে লাইন্স, সেটার ভ্যালু ইনক্রিজ করব। ধরেন সাপোজ আপনার লাইন্স নামে একটা ভ্যারিয়েবল আছে, যেটা শুরুতে 0 অথবা 1 যেটা থাকুক সমস্যা নেই, এটা লজিকের উপর ডিপেন্ড করে। তো এরপরে আমি নতুন লাইন একটা যখনই ম্যাচ করতে পারবো, নতুন লাইন ম্যাচ করলে আমি কোনো টোকেন রিটার্ন করব না, কিন্তু আমি মানে এখানে কোনো টোকেন রিটার্ন করব না, কিন্তু এটার সাথে আমি কি করব, লাইনসের ভ্যালুটা বাড়াই দেবো। তাহলে কি হচ্ছে, আমি বুঝতে পারতেছি আমি 1 নাম্বার কোডের লাইন থেকে এখন 2 নাম্বার কোডের লাইনে আসলাম। আর এটা আমার কেন দরকার পড়ে, বিকজ ইন ফিউচার বলতে আপনাদের এই যে কম্পাইলারের এই ফিউচার ফেজগুলোতে, বা হচ্ছে যখনই আমরা যে কোনো ধরনের ইরর পাবো, আপনারা কোডে দেখবেন যে ইরর পাওয়া মানে হচ্ছে আপনি যখন একটা কোড রান করার সাথে সাথে যখন ইরর পান, কোড আপনাকে কম্পাইলার কিন্তু বলে দেয় লাইন নাম্বার এত আপনি এই ইররটা পাইছেন। সো লাইন নাম্বার এত, এই জিনিসটা কিভাবে কম্পাইলার ফাইন্ড আউট করে, কারণ এই জিনিসটা ফাইন্ড আউট করে কারণ আমি এই যে লাইনসের ভ্যালুটাকে ট্র্যাক রাখি। যখনই লাইনস হচ্ছে আপনার
ইয়ে হয়, মানে নতুন লাইনে যায়, যখনই এটা ম্যাচ করতে পারি তখনই আমি লাইন্সের ভ্যালু প্লাস করে দিই। এতে কি হয়, এতে হচ্ছে আমার থ্রু আউট দ্য কোডে হচ্ছে আমি লাইন্সের ট্র্যাক রাখতে পারলাম। সো যখন আমার ইরোর পড়বে তখন কিন্তু আমাকে এই জিনিসগুলো কিন্তু হেল্প করবে যে কত নাম্বার লাইনে ইরোর আসছে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাকে ট্র্যাক রাখতে হবে। আমি দেখলাম হোয়াইট স্পেস আর নিউ লাইনের জন্য আমি রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করব, প্যাটার্ন ম্যাচ করব, বাট কোনো টোকেন জেনারেট করব না। বাট লাইন্সের ভ্যালুটা লাইন্সের সময় আমি জাস্ট ইনক্রিজ করব, যেটা আমার কাজে লাগবে। ঠিক আছে, তো এই কথাগুলোই আপনাকে এখানে বলছে, এগুলো একটু জাস্ট পড়ে দেখবেন, একই কথাই বলছে আমার কথাগুলোই। দেন আমরা সিনট্যাক্স অ্যানালাইজারে যাব, বাট তার আগে হচ্ছে আমরা কি করব, তার আগে হচ্ছে আমরা একটু কোড পোর্শনে যাব। যে এতক্ষণ যেটা বললাম এগুলো আসলে আমি অলরেডি কোডের এই টাইপের জিনিস বলে ফেলছি। এখন করবো যে কোডে অ্যাকচুয়ালি ওই সব জিনিস আছে কিনা। এনি কোশ্চেন টিল নাও? ওকে, তো লেক্স ফাইলটাতে আমরা আসি। এই যে আমি বলছিলাম না ফ্লেক্স, ফ্লেক্স মানে বেসিক্যালি হচ্ছে লেক্স এর ফ্লেক্স ফার্স্ট লেক্সিক্যাল অ্যানালাইজার। সো লেক্স যেটা আছে তার একটা আপডেটেড ভার্সন। তো তার হচ্ছে দেখবেন যে এক্সটেনশন হচ্ছে ডট এল। সো এই ফাইলটা হচ্ছে আমরা ফ্লেক্সের বা লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজটা এই ফাইলে করব। ঠিক আছে, তো এই ফাইলে আমি দেখতে পাচ্ছি কি আমাকে রেগুলার এক্সপ্রেশন গুলা ডিফাইন করছি আমি, ঠিক না, রেগুলার ডেফিনেশন। এই যে বললাম অনেক ধরনের রেগুলার এক্সপ্রেশন আপনার দরকার পড়বে, সেগুলো এখানে কিন্তু ডিফাইন করতে হবে আপনাকে। ঠিক আছে, তো কিভাবে ডিফাইন করব, আমাকে যে দেখেন লেটারের জন্য একটা রেগুলার এক্সপ্রেশন লেখা আছে, ডিজিটের জন্য লেখা আছে। এখন এই লেটার আর ডিজিটকে যদি আমি কম্বাইন করে আমি আইডির জন্য একটা লিখতে পারবো না? কারণ আইডিটা আমি একটু আগেই দেখা আসলাম। এটা আপনার যদি একটু আগে পোর্শনটুকু দেখে থাকেন, আমি কিন্তু এই জিনিসগুলো অলরেডি দেখায় ফেলছি। সো আমি কি করছি, রেগুলার এক্সপ্রেশন না করে মানে রেগুলার ডেফিনেশন ইউজ করছি, যে এই জিনিসটা লেটারের মধ্যে আছে। পরবর্তী যখন আমি লেটার ইউজ করব, সে কিন্তু এই রেগুলার এক্সপ্রেশনটাকে ডিনোট করবে। ঠিক আছে, তো এইভাবে আমাকে আইডিটা আমি লিখতে পারবো। এভাবে নিউ লাইনের জন্য আমি কিন্তু বলছি, হিন্ট দিচ্ছি। সো নিউ লাইনের জন্য, হোয়াইট স্পেসের জন্য, হ্যাঁ, যত ধরনের, এমন না যে এইগুলোই কমপ্লিট করতে হবে, আপনার যত ধরনের রেগুলার ডেফিনেশন দরকার পড়বে আপনি এখানে ডিফাইন করতে পারবেন। ঠিক আছে, এখন রেগুলার এক্সপ্রেশন আর ডিফিনেশনের মধ্যে পার্থক্য কি? এক্সপ্রেশন মানে এটা রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে, বা এটা একটা রেগুলার এক্সপ্রেশন। এটা কি করছি, আমি লেটারের মধ্যে ডিফাইন করে রাখছি, কেন পরবর্তীতে লেটারকে ইউজ করলে এটা মিন করে। ওইটাই হলো রেগুলার, ওইটাকে হচ্ছে রেগুলার ডেফিনেশন বলতেছি। সো যেমন হচ্ছে ধরেন আপনি একটা কোড করছেন, কোডের মধ্যে a ইকুয়ালস টু 10 লিখছেন। সো a ইকুয়ালস টু 10 লিখার পর প্রিন্ট করছেন a, মানে কোনো একটা ইয়ের মধ্যে না, কোটেশনের মধ্যে না, এমনি অ্যাজ এ ভ্যারিয়েবল a প্রিন্ট করছেন। তখন তো আমার আর a প্রিন্ট করবে না, তখন তো আমার আউটপুট দেখাবে 10। সো ওইরকমই জিনিসটা কিছুটা। ঠিক আছে, তো আচ্ছা, এইখানে আমি ডিফাইন করতে পারবো। দেন আমি যদি সাপোজ চাইলাম যে আমি এখানে ডিফাইন করব না, হ্যাঁ, কোনো একটা জিনিস, আমি কিন্তু এখানেও ওটা রেগুলার এক্সপ্রেশনটা ডিরেক্টলি লিখে দিতে পারি। ঠিক আছে, অথবা এখানে যদি আমি ডিফাইন করে থাকি, যেমন নিউ লাইন ডিফাইন করে আসছি, এখানে করা নাই, মানে আপনাকে করতে হবে। সো এখানে হচ্ছে এই জায়গায় ডিফাইন করতে হবে। সো এটা যদি করে ফেলি, দেন আমাকে এই জায়গায় কি করতে হবে, এই জায়গায় ডাবল কার্লি ব্রেসেসের মাঝে ওইটা ইউজ করতে হবে। তাহলে ফ্লেক্সটি বুঝতে পারবে যে আমার বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এটা একটা রেগুলার ডেফিনেশন ইউজ করা হয়েছে। আর আপনি যদি ডিরেক্টলি চান, আদারওয়াইজ ডিরেক্টলি এখানে একটা রেগুলার এক্সপ্রেশন যদি এটা ডিরেক্টলি লিখতে চাইতেন, এখানে ডিরেক্টলি লিখা চলে যেত ইয়েটা, তখন আর ডিফাইন করতে হতো না। সো জাস্ট লাইক ওইরকম যে প্রিন্ট a ইকুয়ালস টু 10 করে a কে প্রিন্ট না করে আপনি ডিরেক্টলি 10 কে প্রিন্ট করছেন, এরকম আর কি টাস্কটা। ঠিক আছে, তো সেটাও করতে পারেন, আইদার ইজ ওকে। আচ্ছা, এখন দেখেন এখানে বলছি ইগনোর করতে বলছি হোয়াইট স্পেস, কারণ আমাকে আমি অলরেডি বলছি যে আমি কোনো টোকেন রিটার্ন করবো না। বাট এখানে কি করব, এখানে কিন্তু আমার টোকেন রিটার্ন করব না, বাট আমার এখানে লাইন্সের ভ্যালু দেখবো কত ছিল। দেখেন লাইন্সের ভ্যালু কিন্তু আমার, আচ্ছা লাইন্সের ভ্যালু এখানে ওই ফাইলে আছে। সো আমি এখানে জাস্ট কি করবো, লাইন্সের ভ্যালুটাকে আপনার ইনক্রিজ করে দেবো। হ্যাঁ, ওই জিনিসটা এখানে বলছে, লাইন্সের ভ্যালুটা জাস্ট লাইন নাম্বার ট্র্যাকিংটা এখানে, মানে ট্র্যাকিং রাখতে বলতে, ট্র্যাকিং মানেই হচ্ছে যেহেতু আমি নতুন লাইন পাইছি, নিউ একটা লাইনে যাচ্ছি, তাহলে আমাকে প্লাস করতে হবে, এক 1 প্লাস করে দিতে হবে।
আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু সলিউশনের পার্ট, এগুলো কিন্তু আপনার করে দেওয়া আছে, ঠিক আছে? কেন করে দেওয়া আছে? যেন আপনি যখন করবেন তখন যেন আপনার জন্য ইজিয়ার হয় টু কমপ্লিট দ্য ল্যাব টাস্ক। এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে কিভাবে করে দেওয়া আছে, এই জিনিসটাকে ইউজ করে আমি জিনিসটাকে স্কেল করব, মানে আমাকে আরো বাকি জিনিসগুলো কমপ্লিট করতে হবে। যেমন আমরা ফাইলে কি দেখলাম? ফাইলে দেখলাম হচ্ছে আপনার ইফ ইফ থাকলে টোকেনটা কি রিটার্ন করবে? আইএফ। হ্যাঁ, তো দেখি ওইটাই তো করছে এখানে। ইফ যদি আমার ম্যাচ করে ডিরেক্টলি রেগুলার এক্সপ্রেশনটা লিখছি, যদি ম্যাচ করে দেন আমি একটু আগে বললাম যে ডাবল এই কার্লি ব্রেসেসের মাঝে হচ্ছে আমাদের অ্যাকশন থাকে। দেখেন এখানে ঠিকই অ্যাকশনটা আমি লিখছি। এটার মধ্যে কি করছি? লগ লিস্ট মানে হচ্ছে আপনার আউটপুট ফেলে রাইট করতেছে। হ্যাঁ, লগ লিস্ট একটা স্ট্রিং, সেটার মধ্যে এটা সেভ করে রাখতেছে। ওই স্ট্রিংটাকে পরে আউটলগ মানে হচ্ছে ওই ওইটাকে আউটপুট ফেলে রাইট করতেছে। দ্যাটস ইট। তো সেখান থেকে সে একটা স্ট্রিং এর মধ্যে সেভ রাখতেছে, দেন হচ্ছে এটা আউটপুট ফেলে রাইট করতেছে। কি রাইট করতেছে? অ্যাকচুয়ালি দেখেন লাইন নাম্বার, কত নাম্বার লাইনে আপনি কোন টোকেনটা পাইছেন। হ্যাঁ, ওয়াই ওয়াই টেক্সট কি এটাতে আসতেছে একটু পরে। বাট মানে আপনি হচ্ছে এই ইফটা যে খুঁজে পাইছেন, হ্যাঁ, এই জিনিসটা যে খুঁজে পাইছেন, এই জিনিসটা এখানে জাস্ট আউটপুট দিচ্ছে। সেটা সবার ক্ষেত্রেই সেম। যখন আমি এটা ম্যাচ করব তখন হচ্ছে এটা লিখবো, যখন হোয়াইল ম্যাচ করছি তখন হোয়াইল লিখবো। সো এটাই, তো এটা জাস্ট আউটপুট ফেলে এখন রাইট করতেছি। দেন আমি রিটার্ন করতেছি কি? রিটার্ন করতেছি ইফ। কাছে রিটার্ন করতেছি সিনট্যাক্স অ্যানালাইজার ডট ওয়াইতে। ঠিক আছে? কেন করতেছি? দেখেন আপনাকে আমি শুরুতেই এই জন্য এইটা এখন যেন কনফিউশন না হয় জন্য শুরুতেই হচ্ছে আমি জিনিস দেখাইছিলাম। দেখেন টোকেনটা রিটার্ন হয় কিন্তু সিনট্যাক্স অ্যানালাইজার ফাইলে আসতেছে, ঠিক না? সো আমরা তো ওইভাবেই ইমপ্লিমেন্ট করব। তো এইভাবে সবগুলো রিটার্ন করা হচ্ছে। তো এই সেম জিনিসটাই দেখেন সবখানে মোটামুটি ভাবে ইউজ করতেছি আমরা। ঠিক আছে? তো এরপরে কি আসে? এরপরে আসে হচ্ছে আপনার ওয়াই ওয়াই টেক্সট। এই জিনিসটা কি যেটা আমি বললাম, ঠিক আছে? ওয়াই ওয়াই টেক্সটে যেটা হচ্ছে আপনার কারেন্ট যে লেক্সিমটা, এক সেকেন্ড, আচ্ছা, ওয়াই ওয়াই টেক্সটে যেটা থাকে সেটা হচ্ছে আপনার যে কারেন্ট যেই হ্যাঁ, কারেন্ট যে আপনার লেক্সিমটা, সেই লেক্সিমটা সেভ থাকে। সো কারেন্ট লেক্সিম বলতে আমি কি বুঝাচ্ছি? আপনারা হয়তোবা জানেন আমরা তো লেক্সিম কোনটাকে বলি, এই যে ইন্ট, এই যে আমি এখানে যদি লিখি ইন্ট, একটু আগে যা লিখলাম তাই, ইন্ট এ 10, এখানে তো এই ইন্ট একটা লেক্সিম না? এই ইন্টটা যখন ম্যাচ করতে পারছে তার রেগুলার এক্সপ্রেশনের সাথে, তখন তো সেটাকে আমি টোকেনাইজ রিটার্ন করতেছি এই নামে। তাহলে এই যে এটা তো লেক্সিম, এই লেক্সিমটা সেভ থাকতেছে ওয়াই ওয়াই টেক্সটের মাঝে। আবার যখন আমি এইটাকে প্রসেস করতেছি তখন আমি এটাকে তো আবার টোকেনাইজ করতেছি আইডি নামে। বাট এখন কারেন্ট লেক্সিম তো এটাকে প্রসেস করছি, ওই কারেন্ট লেক্সিমটাকে এখন ওয়াই ওয়াই টেক্সটের মধ্যে সেভ থাকতেছে। মানে কারেন্ট যে লেক্সিমটা আমি এখন ম্যাচ করতে পারছি, ওই কারেন্ট লেক্সিমটা ওয়াই ওয়াই টেক্সটের মাঝে সেভ থাকতেছে, এটি। ঠিক আছে? এটি দেন আর কি হতে পারে? আউটপুট রাইট করতেছি। এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যে ধরেন এই ইফ, এটা হচ্ছে আমরা জাস্ট রিটার্ন করতেছি। হ্যাঁ, তারপরে দেখবেন যে আমাদের এই যে বাকি যেটা আছে, এটার ক্ষেত্রে আবার আমি কি করতেছি? আমি কিন্তু ডিরেক্টলি কি করতেছি, মানে জাস্ট লগ লিস্ট করতেছি, এটা ঠিক আছে, আউটপুট ফলে রাইট করতেছি, রিটার্ন করতেছি আগের মতোই। বাট এক্সট্রা দুইটা কাজ করতেছি এখানে। ঠিক আছে? আবার সেম ভাবে যখন আমি কমা নিয়ে কাজ করতেছি তখন আবার আমার প্রয়োজন পড়তেছে না। আবার যখন আমি আইডি ম্যাচ করতেছি বা একটা ভ্যারিয়েবলের আইডেন্টিফায়ারকে ম্যাচ করতেছি তখন কিন্তু আবার এক্সট্রা দুইটা কাজ করতেছি।
ঠিক আছে? কখন এটা দরকার পড়তেছে কখন দরকার পড়তেছে না এই জিনিসটা বুঝতে পারাও ইম্পর্টেন্ট, বিকজ আপনাকে তো ইমপ্লিমেন্ট করতে হবে। এনি আইডিয়া যে কেন আমরা এই এক্সট্রা কাজটা করতেছি আর কি করতেছি? আচ্ছা, অফলাইন ক্লাসে যেটা হয় আমাদের একটু ইন্টারাকশনের সুযোগ থাকে, এখানে তো ইন্টারাকশনের স্কোপই নেই। আচ্ছা, তো যেটা দেখেন, আইডেন্টিফায়ার দিয়ে সিনারিওটা ডিসক্রাইব করি, ওই সেম জিনিসটাই আমি বলি আবার। হ্যাঁ, এটাকে রিটার্ন করতেছে সে কি আইডি নামে। আপনার কাছে আরেকটা ভ্যারিয়েবল আছে, এটাকেও সে রিটার্ন করতেছে আইডি নামে। যেটাকে সে আইডি নামে রিটার্ন করতেছে। কিন্তু আমরা একটা জিনিস আমাদের ডায়াগ্রামটা যদি দেখি, আমরা জানি যে সোর্স প্রোগ্রামের অ্যাক্সেস লেক্সিক্যাল ফাইলের কাছে থাকতেছে। এরপরে যেটা আমার সিনট্যাক্স অ্যানালাইজার বা ইয়াক ফাইল বা বাইসন ফাইল যেটা, সেখানে কিন্তু সোর্স প্রোগ্রামের ডিরেক্ট অ্যাক্সেস নাই, তার কাছে শুধু অ্যাক্সেস আছে টোকেনের। এখন সে যখন এখান থেকে আইডি রিটার্ন করছে, এখান থেকেও আইডি রিটার্নই করতেছে। এখন তার কাছে কিন্তু আর এক মানে বের করার কোনো ওয়ে নাই যে এই আইডিটা অ্যাকচুয়ালি এই আইডির করেসপন্ডিং লেক্সিমটা কি ছিল, কারণ তার কাছে সোর্স কোডের কোনো অ্যাক্সেস নাই। হ্যাঁ, সে কিন্তু টোকেনকে পাচ্ছে, সে সোর্স প্রোগ্রামকে কিন্তু রিড করতেছে না। সেম এই আইডিটাও তো জেড.এসি, বাট এটার তো লেক্সিমটা আলাদা। এই যে ইনফরমেশনের সমস্যাটা, বা নাম্বারের ক্ষেত্রেও তো সেটা হতে পারে, নাম্বার 10, 20, আপনি এটাকেও একটা কনস্ট্যান্ট বলছেন, এটাকেও কনস্ট্যান্ট বলছেন, তো সেমই জিনিস তো। তো কিভাবে এই জিনিসগুলোকে আমি ফাইন্ড আউট করে আনবো? ঠিক আছে, তো এই জিনিসগুলোর জন্য আমাকে একটা কাজ করতে হয় এই প্রবলেমটাকে সলভ করার জন্য। সেটা হচ্ছে আমি নিউ কিওয়ার্ড দেখে বুঝতে পারতেছি একটা আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি। আর এই অবজেক্টটা আমি সিম্বল ইনফো টাইপের, মানে একটা পয়েন্টারের মধ্যে অবজেক্টটাকে রাখতেছি। এখন এই সিম্বল ইনফো যেহেতু আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, অবজেক্ট কার ক্রিয়েট করি? এটা ক্লাসের। তো সিম্বল ইনফো নামে একটা ক্লাস আছে অবশ্যই। তো সিম্বল ইনফো ক্লাসটাকে আমরা দেখি। তো সিম্বল ইনফো ক্লাসটার মধ্যে কয়টা আছে? একটা প্রাইভেট, দুইটা প্রাইভেট ভ্যারিয়েবল, একটা হচ্ছে আপনার নেম, একটা হচ্ছে সিম্বল টাইপ। হ্যাঁ, যেহেতু প্রাইভেট ভ্যারিয়েবলকে আমরা অন্য ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি না, ওই জন্য আমরা কি করছি, পাবলিক গেটার মেথড রাখছি। গেটার এখানে সেটার নাই, বাট এখানে গেটার মেথড রাখছি। হ্যাঁ, তো এখানে যেটা হয় যে আপনার এই সিম্বল নেমের যখন দরকার পড়বে তখন জাস্ট এইটাকে কল করি, সে রিটার্ন করে দেবে ভ্যালুটা। সো উইদাউট অ্যাক্সেসিং দ্য ভ্যারিয়েবলস আমি জাস্ট ভ্যালুগুলো পাচ্ছি। এটা হলো ওওপির কনসেপ্ট, যেগুলো আমরা জানি যে মানে প্রাইভেসি রক্ষার জন্য আমরা এগুলো করি, ঠিক না? তো এটা এখানকার বিষয় না, আমাদের বিষয় হচ্ছে সিম্বল ইনফোর একটা ক্লাস আছে যেটা কনস্ট্রাক্টর। এটা এই কনস্ট্রাক্টর কি একটা নেম নিচ্ছে, একটা টাইপ নিচ্ছে, ঠিক না? আমি যদি আমারটার সাথে ম্যাচ করার ট্রাই করি, এখানে কি নেম নেম পার্টে যাচ্ছে হচ্ছে এটা ওয়াই ওয়াই টেক্সটটা, ওইটা জাস্ট স্ট্রিং এ টাইপ কাস্ট করছে। টাইপ কাস্ট মানে কি, আপনার ওই আমরা যখন একটা ফ্লোটকে যদি ইন্টিজারে টাইপ কাস্ট করি, তার মানে কি 10.5 কে টাইপ কাস্ট যদি ইন্টিজারে করি তাহলে 10 হয়ে যাচ্ছে। তো টাইপ কাস্ট করছে, স্ট্রিং এ করছে ওয়াই ওয়াই টেক্সট। ওয়াই ওয়াই টেক্সটের মধ্যে কি থাকার কথা? ওয়াই ওয়াই টেক্সটে থাকার কথা, এই জায়গায় কি থাকার কথা হচ্ছে আপনার ওয়াই ওয়াই টেক্সটের মধ্যে থাকবে হয় এটা প্লাস অথবা মাইনাস। কারণ কোডে কোনটাকে সে ম্যাচ করছে সেটা আমরা জানি না, আমরা জানি দুইটার মধ্যে যে কোনো একটাকে ম্যাচ করছে, বাট আমাকে জানতে হবে অ্যাকচুয়ালি কোনটাকে ম্যাচ করছে, ঠিক না? ওই জন্য কি করতে হবে, ওই জন্য হচ্ছে এই ওয়াই ওয়াই টেক্সটের মধ্যে কিন্তু ওই অ্যাকচুয়াল লেক্সিমটা আছে, সেখানে হয়তো প্লাস আছে অথবা মাইনাস আছে, সে ওই জিনিসটা কিন্তু এখান থেকে পাস করে দিচ্ছে। হ্যাঁ, টাইপ দিচ্ছে অ্যাডোপি টাইপের।
এটা কিন্তু সিম্বল ইনফোতে কিন্তু সেভ হচ্ছে ওই অবজেক্ট রেফারেন্সে যেটা পয়েন্টার ওইটার পয়েন্ট রেফারেন্সে কিন্তু এটা সেভ হয়ে থাকতেছে। তাহলে কি হচ্ছে পরবর্তীতে আমি এই ক্লাসের ওই রেফারেন্স ইউজ করে যদি আমি গেট নেমকে কল করি দেন কিন্তু আমি ভ্যালুটা পার্টিকুলারলি পেয়ে যাব। এই জন্য এই কাজটা এখানে করছে। এটা সেম কাজটাই কিন্তু আবার আইডেন্টিফায়ার এখানেও করছে। আচ্ছা, আপনি যখন ফাইলটা দেখবেন তখন আইডেন্টিফায়ারকে এখানে পাবেন না, আপনি আইডেন্টিফায়ারকে পাবেন এই জায়গায়, প্রবাবলি এই জায়গায়, কিছু একটা জায়গায়। হ্যাঁ, তো এই সেম কাজটাই হচ্ছে আইডেন্টিফায়ারের জন্য করছে, কারণ আইডেন্টিফায়ারের ক্ষেত্রে তো সেম। অ্যাকচুয়ালি আমি জানি না আইডেন্টিফায়ার বলতে আমার কোনটা আছে, এবিসি আছে না জেডএসি আছে না, এরকম হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ জিনিস থাকতে পারে ভ্যারিয়েবলের নাম, কোনটা থাকবে সেটা কিন্তু আমি সেভ করে রাখতেছি অলরেডি। এই জন্য এই জিনিসগুলো এক্সট্রা এখানে করতে হচ্ছে। দেন হচ্ছে ওয়াই ওয়াই এস টাইপ বলতে বোঝাচ্ছে এই যে এস আছে, যেই অবজেক্ট রেফারেন্সটা ক্রিয়েট করলাম এটাকে আমি সিম্বল টাইপের টাইপ কাস্ট করে ওয়াই ওয়াই এল ভ্যালের মধ্যে রাখতেছি। ওয়াই ওয়াই এল ভ্যাল যেটা, এটা হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল যেটা ইয়াক লেক্স আর হচ্ছে আপনার ফ্লেক্স আর পাইথন দুইটার মধ্যে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, তো এরপরে বাকি কাজ করতেছি এই জন্য। বাট ইফের ক্ষেত্রে কি হচ্ছে, ইফের ক্ষেত্রে কিন্তু এটা আমার দরকার পড়তেছে না, বিকজ আমি জানি যখন আমি কোডের মধ্যে ইফ ম্যাচ করতে পারছি মানে ইফই আছে, এটা লেক্সিমটা কি ইফ, আমার কোনো কনফিউশন নাই এটা কি ইফ না অন্য কোনো কিছু। যে কনফিউশন আমার আইডির মধ্যে ছিল বা প্লাস মাইনাসের মধ্যে ছিল, এখানে এটা নাই। দ্যাটস ওয়াই আমাকে এটার জন্য আলাদাভাবে সিম্বল ইনফোর কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হয়নি। এই হচ্ছে মোটামুটি একটা আইডিয়া লেক্সিক্যাল অ্যানালাইজার। লেক্সিক্যাল অ্যানালাইজারটা আমরা একটু স্লোতে করি, কারণ হচ্ছে স্টার্টিং আপনি এখান থেকেই করবেন যেহেতু, তো স্টার্টিংটা যেন স্মুথ হয়। দেন আপনাকে হয়তো বা আস্তে আস্তে জিনিস আরো বেশি কমপ্লেক্স হবে, যদিও খুব বেশি কিছু না তো হবে আস্তে আস্তে। দেন হচ্ছে এটা আপনি যেন নিয়ে ফিগার আউট করতে পারবেন অনেক কিছু, বাট স্টার্টিংটা স্মুথ হতে হবে। ঠিক আছে, সো আমি মোটামুটি সবকিছু এখানে এক্সপ্লেন করছি। আপনাকে যেটা করতে হবে, এই যে জাস্ট এই কয়টা করে দেওয়া আছে ল্যাব শিটে, কিন্তু জাস্ট এই কয়টার মধ্যে সীমাবদ্ধ নেই, অনেকগুলো ওখানে আছে, বাকিগুলো কিন্তু আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কি হিসাবে স্ট্রাকচার সেম থাকবে আমি দেখতে পাচ্ছি, আমাকে জাস্ট কপি পেস্ট করে ওইটার সাথে ম্যাচ করে করতে হবে। ঠিক আছে, এটাই হবে মোস্টলি আপনাদের, এটাই হবে মোস্টলি হচ্ছে আপনাদের এই লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ। ঠিক আছে, সো এনি কোয়েশ্চেন? হুম, রেগুলার এক্সপ্রেশন নেওয়া নাই। দেন হচ্ছে রেগুলার এক্সপ্রেশনটা লিখতে হবে। দেন হচ্ছে আপনাকে এখানে লাইন্সের ভ্যালুটা বাড়াইতে হবে। হ্যাঁ, যা করতে বলছে লাইন্সের ভ্যালু আমি দেখাইছি অলরেডি মনে হয়, ঠিক না? ওইভাবে বাড়াইতে হবে জাস্ট। তো এই কাজগুলো এখানে করতে হবে। এখানে যেখানে যেখানে করা নাই এখানে এখানে আমি বলে দিই, এই যে রেগুলার এক্সপ্রেশনগুলো মিস আছে এগুলো করে দেওয়া নাই। হ্যাঁ, আইডেন্টিফায়ার এগুলো আমি যদিও দেখাইছি বাট এটা করে দেওয়া নাই এখানে। দেন হচ্ছে আপনার পিডিএফ ফাইলে যতগুলোর জন্য ম্যাচ করতে বলছে এখানে কিন্তু সবগুলো নেই, এখানে 7-8টা খালি করে দেওয়া আছে, 4-5-6টা, বিকজ আপনি যেন এটা দেখে বাকিগুলো করতে পারেন। ঠিক আছে, পিডিএফ দেখে দেখে বাকিগুলো কমপ্লিট করতে হবে। এই যে ধরেন ইফের জন্য করে দেওয়া ছিল, হ্যাঁ, আর ফরের জন্য করতে পারবেন না, ওই সেম জিনিসটাই এইভাবে কমপ্লিট করতে হবে। এইভাবে যতগুলো বলে দেওয়া আছে, যেমন এখানে আছে প্লাস মাইনাসের জন্য করে দেওয়া ছিল, তার মানে কি আমি এটাও পারবো। ঠিক আছে, আবার শুধু নটের জন্য যে করে, সরি সাপোজ এল প্যারেন্টের জন্য করে দেওয়া ছিল, তার মানে কি আমি বাকিগুলোও করতে পারবো এইটার জন্য সেম প্রসিডিউর ফলো করে। এইটাই আর কি। তো এই হচ্ছে মোটামুটি আমার লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ। তো আমি চেষ্টা করছি যতটুকু বোঝানো যায় ভালো মতো। এখন হচ্ছে আপনাদের এটা, আর আমার মনে হয় না এটা ডিফিকাল্ট হবে। এটা এখন শুরুর প্রথম দিন হয়তো আপনার কাছে এটা ডিফিকাল্ট বা হচ্ছে ওভারওয়েলমিং মনে হচ্ছে, বাট ট্রাস্ট মি এগুলো হচ্ছে ইজি। পরবর্তীতে দেখা যাবে যে এই জিনিসগুলো ইজি মনে হবে আপনার কাছে। আচ্ছা, এন্ড দেন হচ্ছে আমাদের আসতে হবে কোথায়, দেন আমাদের নেক্সট কাজ, নেক্সট হচ্ছে টোকেনগুলো তো রিটার্ন হয়ে আসলো, এখন আমার পার্সারটা বিল্ড করতে হবে বা সিনট্যাক্স অ্যানালাইজার ফেজটা কমপ্লিট করতে হবে।
সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ কি বলেন তো? ভাই এই পার্সারের কাজ কি? সবাই কি ঘুম ধরছে? আচ্ছা। হ্যাঁ, এরর ডিটেক্ট করে, ট্রু। বাট এরর নিয়ে আমরা আজকের ল্যাবে করব না। মানে আজকের ল্যাবে আমাদের এররের কাজ নাই, হ্যাঁ? সো আমাদের মানে কাজ হবে মানে এরর ডিটেক্ট করে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনার কোশ্চেন থেকে আসি। এরর ডিটেক্ট করে কখন? আপনি এরর একটা জিনিসকে যে এরর বলবেন, ভুল বলবেন, কিসের রেসপেক্টে বলবেন? সিনট্যাক্স এররটা মানে কার সাথে কম্পেয়ার করে বলবেন? ধরেন আমি আমি হচ্ছে আহ, এটা আপনাকে আমি কোশ্চেন করতেছি না, ডিসকাস করতেছি, হ্যাঁ? তো ধরেন হচ্ছে আমি বললাম একটা ভুল, হি ডু, হ্যাঁ? সো আপনি আমাকে বলে উঠলেন যে স্যার আপনি ভুল বলছেন, ঠিক আছে? সো কেন ভুল বলছেন? কারণ হচ্ছে হি এর পর তো ডু বলছেন কেন? এটা বলার জন্য কি আমার নিশ্চয়ই একটা ইস্যু ছিল যে আমি যে আমার গ্রামারটা ছিল ওই গ্রামারটা আমি ফলো করিনি। গ্রামারটা আমি ফলো করিনি, আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইংলিশের গ্রামারটা ফলো করিনি। এখন কোডিং এর মধ্যেও আপনি যদি এটা তো একটা ল্যাঙ্গুয়েজ, তারও একটা নির্দিষ্ট গ্রামার থাকবে, হ্যাঁ? ওটাকে আমরা কি বলি? কনটেক্সট ফ্রি গ্রামার, ঠিক না? আমরা সিএফজি বলি, কনটেক্সট ফ্রি, কনটেক্সট ফ্রি গ্রামার। এটা কেন কনটেক্সট ফ্রি বলে এই বলে এইসব জিনিস আপনার থিওরিতে দেখার বিষয়, হ্যাঁ? সো কনটেক্সট ফ্রি গ্রামার। তো এখন আমি যখন বলবো যে আমার কাছে টোকেনগুলো আসছে, এখন আমি পার্সারটা বিল্ড করব। এখন এই যে বিল্ড করব, কিসের রেসপেক্টে বিল্ড করব বা কার হেল্প নিয়ে করব? এই সিএফজির হেল্প নিয়ে বা গ্রামারের হেল্প নিয়ে করব। কেন? কারণ আপনি একটা সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ হচ্ছে আপনার একটা প্রোগ্রাম বা আপনার ইয়েটা স্ট্রাকচারালি কারেক্ট কিনা সেটা দেখা, বা সিনট্যাক্স কারেক্ট কিনা। আপনি যে কারেক্টনেস এর কথা বললেন, কারেক্টনেস এর কথাটাই আসে আপনি কোন একটা স্ট্যান্ডার্ডের সাথে কম্পেয়ার করতেছেন, যে ওই রুলটা সে ফলো করতেছে কিনা। করলে ঠিক আছে, না করলে ইরর, আপনি যেটা বলছেন। যদিও এই ল্যাবে আমাদের ইররের কোনো কাজ নেই, ঠিক আছে? সো তার মানে কি আমাকে এই একটা পার্টিকুলার গ্রামার দেওয়া থাকবে যে সি ল্যাঙ্গুয়েজের, যে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি কাজ করতেছি ওই ল্যাঙ্গুয়েজের একটা সিএফজি দেওয়া থাকবে। ওই সিএফজি ফলো করে আমার কোডটা লেখা হয়েছে কিনা বা ওই গ্রামারের রুল ফলো করে করা হয়েছে কিনা, এই জিনিসটা আমাকে এনশিওর করতে হবে, এন্ড ওইটা ফলো করেই আমাকে তৈরি করতে হবে এই ফার্স্টারটা। তাহলে আমার এখন আমি নতুন জিনিস নিয়ে আমার আমার হেল্প লাগলো যে আমি এখান থেকে টোকেন রিটার্ন করছি, সেগুলোকে অ্যাজ ইনপুট হিসাবে পাচ্ছে, প্লাস তার কাছে একটা গ্রামার থাকতেছে, তখনই সে পার্সারটা বিল্ড করতে পারতেছে, ঠিক আছে? তাহলে আমার এই দুইটা জিনিস লাগতেছে। তো টোকেন রিটার্ন করে তো আমি লেক্সিক্যাল অ্যানালাইজার ফাইল থেকেই পাচ্ছি, সেটা নিয়ে আমার কোনো কাজ থাকতেছে না। কাজ থাকতেছে মানে সেটা নিয়ে আমাকে নতুন করে তৈরি করতে হচ্ছে না। এই যে সিএফজি যে গ্রামারটা, এই গ্রামারটাও আমাকে বলে দেয়া আছে। আপনি যদি স্ক্রল করে এখানে হচ্ছে এই গ্রামারটা ওপেন করেন, এই গ্রামারটা হচ্ছে আমাদের দেয়া আছে। তো এটা দেখে এখন যতটুকুই ডিফিকাল্ট বা হচ্ছে খুব কঠিন অনেক কিছু মনে হচ্ছে, এটা মনে হওয়ার বা মনে করার কিছু নাই, বিকজ থ্রু আউট দ্য সেমিস্টার আমরা এই গ্রামারটার উপরই কাজ করব। হ্যাঁ, নেক্সট যত ফাইল থাকবে এই গ্রামারের উপরই করব। হ্যাঁ, মোস্টলি এটার উপরই করব। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে একটু ক্লিয়ার হয়ে যাবে। বাট এখানে একটু জিনিসগুলো সুন্দর করে লিখছে, যেমন ফাংশন ডেফিনেশন এফ লিখতে পারতো, শুধু টি লিখতে পারতো, তাহলে জিনিসটা দেখতে ছোট মনে হতো। তখন মানে মাইন্ডে আমাদের মতো মনে হতো যে জিনিসটা ইজি। আসলে জিনিসটা এতটা মিনিংফুল করে লিখছে, জিনিসটা একটু বড় হয়ে গেছে, এজন্য দেখে মনে হচ্ছে, আর কিছুই না। আচ্ছা, তো এই গ্রামারে আসার আগে আমাকে একটা জিনিস বুঝতে হবে যে আমি সিএফজি সব কিছু বুঝি কিনা। সিএফজি যেমন আহ, ধরেন এরকম গ্রামার কি আমরা দেখছি ক্লাসে? দেখছি?
ওকে, তাহলে তো ঠিকই আছে। তো এই যে গ্রামারটা, এই যে ই কে যদি আমি লিখতে যেতাম, আমি কিন্তু ফুল এক্সপ্রেশন লিখতে হইতো। হ্যাঁ, টি কে টার্ম লিখতে হইতো। আমরা থিওরিটিক্যালি যেটা করি, জিনিসটাকে যত শর্টে যেন আমাদের সিমুলেট করতে হবে খাতায় জন্য। হ্যাঁ, তো এই জিনিসটা এখন এক্সপ্রেশন, এক্সপ্রেশন প্লাস টার্ম, এক্সপ্রেশন মাইনাস টার্ম, টার্ম এইভাবে লিখতাম, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হতো দেখতে। তো ওইখানে কিন্তু জিনিসটা ফুল ইয়েতে লিখছে। আর এটা একটা পুরো ল্যাঙ্গুয়েজের গ্রামার। ঠিক আছে? আর প্লাস হচ্ছে এই জিনিসগুলো আমরা পুরো প্র্যাকটিক্যালি সিমুলেট করি হলে। আর আমরা দেখবো যে এখানে কিন্তু আমাকে এই গ্রামারটা কিন্তু সিমুলেট করতে হচ্ছে না। আমি যদি গ্রামারটায় যেখানে যেখানে যেটা আমাকে কমপ্লিট করতে বলছে সেখানে সেখানে যদি কমপ্লিট করে দিই, তাহলে বাইসনে কিন্তু ইন্টারনালি যেই ট্রি স্ট্রাকচার বা ইন্টারনালি যেই হায়ারার্কিটা ক্রিয়েট হওয়ার কথা, সেটা কিন্তু সেই মেনটেন করতেছে। আমাকে জাস্ট জিনিসগুলো ঠিকঠাক মতো যে জায়গায় যেটা থাকার কথা, যে রুলটা যে জায়গায় থাকার কথা, যেটা রুলের করেসপন্ডিং কি অ্যাকশন হওয়ার কথা, ওগুলো ঠিক মতো বলে দিতে হবে। বাকিটা ইন্টারনালি সে নিজেই করবে বাইসন। ঠিক আছে? দ্যাটস ওয়াই। এখন এটা থেকে যদি আমি বলি, এখান থেকে এটাকে আমি কেন রাখছি, তাহলে এটাকে রাখছি এই কারণে যে আপনাকে ইন্টারনালি কিভাবে হয় ওই জিনিসটা জাস্ট একটু আপনাকে জাস্ট বোঝানোর জন্য। আমরা যেটা ইউজ করি, আমরা কিন্তু এখানে বটম আপ পার্সর ইউজ করি। সো পার্সার আমাদের কয় রকম হয়, আমাদের কিন্তু অনেক রকম পার্সার হতে পারে। সো আমি যেটা এখানে মেইনলি আমরা দেখি হচ্ছে টপ ডাউন আর বটম আপ। ঠিক আছে? তো বটম আপ আর টপ ডাউনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? টপ ডাউন সেটা হচ্ছে আপনার স্টার সিম্বল থেকে শুরু করে, দেন একটা ইনপুট স্ট্রিং এ যায় পৌঁছায়। ডিরাইভ মানে করে। আর বটম আপ পার্সারে হয় ইনপুট স্ট্রিং থেকে শুরু করি, আমি রিডিউস করতে করতে স্টার সিম্বলে আসে পৌঁছাই। সো এটাই হচ্ছে ডিফারেন্সটা। সো এখন যত কম্পাইলার আমরা ইউজ করি, সব কম্পাইলার হচ্ছে আপনার বটম আপ পার্সার ইউজ করে। ঠিক আছে? হ্যাঁ। তো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে মোস্টলি দেখবেন যে আপনার থিওরিতেও দেখবেন আমরা বটম আপ পার্সারে ফোকাস করব। মোস্ট অফ আমরা সবসময় বটম আপ পার্সারে আমরা ফোকাস করব। আর আমাদের এই ল্যাবও, আমাদের যে বাইসন, সেও কিন্তু বটম আপ পার্সার ইউজ করে। ঠিক আছে? বটম পার্সারই বিল্ড করে। তো এখন আমি দেখি, সাপোজ একটা ইনপুট স্ট্রিং যে বললাম, তো সাপোজ একটা ইনপুট স্ট্রিং ছিল আইডি, টোকেনাইজ হয়েছে এইভাবে। সো আমি ধরলাম এই জিনিসটা মাল্টিপ্লিকেশন হিসাবে ইয়ে হয়েছে, টোকেনাইজ হয়েছে ধরে নিচ্ছি ফর নাও, আর আইডি। সো এই তিনটাই টোকেনাইজ হয়ে আসছে। সো এখন এই রুল থেকে আমি দুইটা কাজ বলতে পারি। একটা হচ্ছে আমি বলতে পারি ই এক্সপান্ড হচ্ছে ই প্লাস টি তে, অথবা এভাবে বলতে পারি ই প্লাস টি রিডিউস হচ্ছে ই তে। বটম আপ পার্সারের ক্ষেত্রে আমরা এটা বলি ই প্লাস টি রিডিউস হচ্ছে ই তে। ঠিক আছে? তো আপনাদের কাছে তো এগুলো ক্লিয়ার, কোনটা টার্মিনাল কোনটা নন টার্মিনাল, টার্মিনাল কোনগুলোকে বলে, নন টার্মিনাল কোনগুলোকে বলে, স্টার সিম্বল কাকে বলে, এই জিনিসগুলো তো ক্লিয়ার না? এগুলো কি পড়ানো হয়েছে না? যদি গ্রামার পড়ানো হয়ে থাকে তাহলে এটা পড়ানো হয়েছে। পড়ানো হয়েছে? মনে পড়ে না? আচ্ছা। সো আমরা এই ক্ষেত্রে ই কে বলতেছি স্টার সিম্বল। ঠিক আছে? স্টার সিম্বল কেন বলতেছি? ই থেকে স্টার্ট হচ্ছে সবকিছু। ঠিক আছে? আচ্ছা। আর প্রোডাকশন রুল বলতে কি বোঝায়? এই যে ই ই এক্সপান্ড করতেছে, বা ই হচ্ছে ই প্লাস টি তে এক্সপান্ড হচ্ছে। ঠিক আছে? এটা একটা প্রোডাকশন রুল। এন্ড অর সাইন দিছে, তার মানে আরেকটা প্রোডাকশন রুল আছে, ই ই মাইনাস টি তে এক্সপ্যান্ড হচ্ছে। অথবা আমি বলতে পারি ই আবার শুধু টি তে এক্সপ্যান্ড হচ্ছে। সো জিনিসটা যদি শর্টে লিখতাম তাহলে জিনিসটা দেখতে এরকম হতো না? মানে আমি যদি আর বেশি বড় করে লিখতে যেতাম, তাহলে হচ্ছে জিনিসটা এরকম, ই প্লাস টি আবার ই, ই মাইনাস টি আবার ই, টি। এই জিনিসটাকে আমি, এই জিনিসটাকে তারা শর্টে কি করছে, যেহেতু দুটোটারই প্রোডাকশন হেড বা রেফারেন্স সাইডটা সেম, সো সবগুলোকে মিলে একটা লাইন তৈরি করে ফেলছে, মাঝখানে অর সাইন দিছে। বাট এটা একটা প্রোডাকশন রুল, এটা আরেকটা প্রোডাকশন রুল, এটা আরেকটা প্রোডাকশন রুল। সো এটা 4 নাম্বার, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। ঠিক আছে? সো এখানে 8টা প্রোডাকশন রুল আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এটাও বুঝলাম। তারপর এখানে নন টার্মিনাল হচ্ছে ইটিএফ। কেন? ইটিএফ হচ্ছে অন্য কোনো কিছুতে আবার এক্সপান্ড হয়, মানে ফার্দার এক্সপান্ড হয়।
আর প্লাস মাল্টিপ্লিকেশন, লেফট প্যারেন্থেসিস, রাইট প্যারেন্থেসিস, এগুলো হচ্ছে টার্মিনালস। কেন? এগুলো ফার্দার আর এক্সপান্ড হয় না। ঠিক আছে, এটা এখানেই টার্মিনাল, মানে এখানেই টার্মিনেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে। সো এই জন্য টার্মিনাল, নন টার্মিনাল, স্টার্ট সিম্বল, প্রোডাকশন রুল এগুলোকে বলে। সো আমি এগুলো থিওরিতে, মানে হয়তো আপনাদের এখন মনে আসছে না, বাট এগুলো হচ্ছে আপনারা দেখছেন। হ্যাঁ, তো এখন এটার সাথে আমি যদি এখানে বলি, এখানেও হচ্ছে তাহলে কেউ বলতে পারবেন যে এখানে কোনটা টার্মিনাল কোনটা নন টার্মিনাল? ধরেন এই জায়গায় এখানে কোনটা টার্মিনাল কোনটা নন টার্মিনাল? একটা জিনিস, সেটা কখনোই স্মল লেটার ক্যাপিটাল লেটার দিয়ে টার্মিনাল নন টার্মিনাল ডিটারমাইন করবেন না। থিওরি বইতে দেখবেন ক্যাপিটাল লেটার গুলোকে আমরা বলতেছি কি নন টার্মিনাল, আর স্মল লেটার গুলোকে বলছি টার্মিনাল। কিন্তু এখানে আসে দেখবেন যে স্মল লেটার গুলো হচ্ছে নন টার্মিনাল, ক্যাপিটাল লেটার গুলো হচ্ছে টার্মিনাল। কখনোই একটা ভুল কাজ করবেন না। একটা প্রোডাকশন রুলের কোনটা টার্মিনাল আর কোনটা নন টার্মিনাল, হ্যাঁ, বা কোনটা নন টার্মিনাল বা ভ্যারিয়েবল, এটা বোঝার জন্য কখনো ক্যাপিটাল লেটার স্মল লেটার দিয়ে এভাবে মেমোরাইজ করবেন না। তাহলে যেটা হবে, তাহলে কনফিউশন ক্রিয়েট হবে। তো দেখেন টাইপ স্পেসিফায়ারের জন্য নিশ্চয়ই আরেকটা রুল আছে। টাইপ স্পেসিফায়ার যে এটা আরেক জায়গায় হেড হিসাবে আছে, তার মানে কি এটা আবার এক্সপান্ড হইতে পারে। তার মানে এটা একটা কি, এটা একটা আমার নন টার্মিনাল। এখানেই শেষ হবে না, এটা আরো সামনে আরো ফার্দার এক্সপান্ড হবে, এইটাই আর কি বুঝাচ্ছে। আইডি কি, আইডি এখানেই শেষ। এল প্যারেন্ট কি, লেফট প্যারেন্থেসিসটা এটা এখানেই শেষ, এটা আর ফার্দার এক্সপান্ড হবে না। এইগুলোকে আমরা বলি হচ্ছে টার্মিনালস। ঠিক আছে, এটাই আর কি, জাস্ট এটা উল্টাটা। এই বেসিক জিনিসগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে, আমি জাস্ট রিক্যাপ করলাম এই জন্য যেন একটু ক্লিয়ার থাকে আর ডকুমেন্টেড হিসেবে থাকে, তাহলে আচ্ছা। এখন আমাদের এই বটম আপ পার্সার কিভাবে বিল্ড হয়? হ্যাঁ, এখান থেকে যদি আমি দেখি, এখান থেকে আমার আইডি রিডিউস হচ্ছে এফ এ। আচ্ছা ঠিক আছে, আইডি কে আমি এফ এ রিডিউস করলাম। তারপর দেখছি এফ রিডিউস হচ্ছে আমার টিতে। আচ্ছা, টিতে রিডিউস করলাম। দেন আমি টি কে কিন্তু চাইলে ইতে রিডিউস করে দিতে পারি। সেক্ষেত্রে কি হবে, পুরো স্ট্রিংটাকে ইউজ না করে আমি ডিরেক্টলি স্টার্ট সিম্বলে পৌঁছাতে যাচ্ছি, সেটা করব না আমি। ওই জন্য এগুলো ফার্দার ইয়েতে দেখবেন, থিওরিতে দেখবেন, এগুলোর উপর আরো মানে অনেক কারণ আছে। আচ্ছা, শিফট এর ব্যাপার আছে। আচ্ছা, এখানে টি থেকে আমি কোথায় আসলাম, এখানে কনফ্লিক্টের অনেক ব্যাপার থাকে। সো এটা এখন আমাদের এই ল্যাবে দরকার নেই। সো টি থেকে যেটা আছে আমি স্টারে আসলাম, হ্যাঁ, বা মাল্টিপ্লিকেশন সাইনে আসলাম, শিফট করলাম। এটা টার্মিনাল, এটার জন্য তো আলাদা কোনো এক্সপান্ড রুল থাকবেই না। বাট এখানেও আমি কোনো স্টারের জন্য, শুধু স্টারের জন্য দেখতেছি না। এখানে স্টার আছে, বাট তার আগে একটা টি আছে, তারপরে একটা এফ আছে। সো এই স্টারের আগে আমি টি আছে আমি জানি, বাট পরে এফটা নাই। সো আমি আবার শিফট করলাম, এই আইডি কে আবার আমি এফ এ রিডিউস করলাম। এই যে এই এফ, সরি, এই আইডিটাকে আবার আমি এফ এ রিডিউস করলাম। এখন আমি দেখতে পাচ্ছি টি আছে, স্টার আছে, এফ আছে। এখন আমি চাইলে টি ইন্টু এফ, এটা এই পুরো অংশটুকু টিতে রিডিউস করে দিতে পারি। সে পুরো অংশটুকু টিতে করছি। এখন এই টিটা ইতে রিডিউস করে দিতে পারি। দেখেন, শুরু করলাম ইনপুট স্ট্রিং থেকে, বা হচ্ছে আমার টোকেনস গুলো থেকে, পৌঁছালাম কোথায়, স্টার্ট সিম্বলে। এটাই কিন্তু পার্সারটা ইন্টারনালি বিল্ড হলো। এই সেম জিনিসটাই আপনি যখন গ্রামারটা লিখে দিবেন আর টোকেনগুলো ঠিক মতো আপনি রিটার্ন করতে পারবেন, ইন্টারনালি এভাবে হচ্ছে সে আপনার পুরো প্রোগ্রামটাকে মানে বিল্ড করে ফেলতে পারবে। হ্যাঁ, তার পার্সারটা বিল্ড করে ফেলতে পারবে ওই ওই সোর্স প্রোগ্রামটার জন্য। ঠিক আছে, সো এখন এখানে আছি আমরা। এখানে আমরা একটু দেখলাম যে টাইপ স্পেসিফায়ার কি, তো কি টাইপ স্পেসিফায়ার আবার ইন্টে যাচ্ছে, এই যে ইন্ট আবার টার্মিনাল, এটা ফার্দার এক্সপান্ড হবে না। হ্যাঁ, এই আর কি। এখন আমাদের তাহলে এই ল্যাবের কাজ কি হবে? এই জিনিসগুলো দেখে একটু ভয় লাগবে, এটা খুব স্বাভাবিক। যেমন হচ্ছে এটা দেখি, এখানে কি দেখছে, কি লিখছে যে এক্সপ্রেশন, লজিক এক্সপ্রেশনের এক্সপ্যান্ড হচ্ছে, বা আদারওয়ার্ডস আপনি এটা বলতে পারেন লজিক এক্সপ্রেশন আমরা হচ্ছে এইভাবে বলবো, যেহেতু আমরা বটম আপ করতেছি আমরা বলবো এইভাবে, লজিক এক্সপ্রেশন রিডিউস হচ্ছে আপনার এক্সপ্রেশনে। এটা একটা রুল।
অথবা আরেকটা রুল কি, ভ্যারিয়েবল অ্যাসাইন অপারেটর অ্যান্ড লজিক এক্সপ্রেশন রিডিউস হচ্ছে এক্সপ্রেশনে, এটা আরেকটা রুল। হ্যাঁ, এটার মধ্যে কি অ্যাসাইন যেটা আছে অ্যাসাইন অপারেটর, এটা একমাত্র টার্মিনাল, বাকি সবগুলোই নন টার্মিনাল। নন টার্মিনাল দেখেন, লজিক এক্সপ্রেশন এখানে আছে প্রোডাকশন বডিতে বা রাইট হ্যান্ড সাইডে, এটা কিন্তু আবার আরেক জায়গায় আছে দেখেন প্রোডাকশন হেডে। তার মানে কি এটা এখানেই শেষ হবে না, এটা আবার এটা থেকে আবার এটার মধ্যে আবার অন্য কিছু আবার রিডিউস হয়ে আসবে। আবার তার মধ্যে আবার দেখবেন যে রিলেশনাল অপারেশন এক্সপ্রেশন, রিলেশনাল এক্সপ্রেশন, এটা কিন্তু এখানে শেষ না, মানে এখানে টার্মিনেট হয়ে যাচ্ছে না। ফার্দার আরো কিছু আছে যেটা আরো তার মধ্যে রিডিউস হয়ে আসছে, তারপরে এই জিনিসটা তার মধ্যে রিডিউস হয়ে আসছে, ঠিক আছে? বা এই যে টার্ম দেখতেছি সব কিছু দেখছেন, এই ইউনারি এক্সপ্রেশন টার্মের মধ্যে রিডিউস হচ্ছে, টার্ম আবার সিম্পল এক্সপ্রেশনের মধ্যে রিডিউস হচ্ছে, এই সিম্পল এক্সপ্রেশন আবার রিলেশনাল এক্সপ্রেশনের মধ্যে রিডিউস হচ্ছে, এই রিলেশনাল এক্সপ্রেশন আবার লজিক্যাল এক্সপ্রেশনের মধ্যে রিডিউস হচ্ছে, এই লজিক এক্সপ্রেশন আবার এই এক্সপ্রেশনের মধ্যে রিডিউস হচ্ছে, এই এক্সপ্রেশনকে আবার অন্যান্য জায়গায় আবার ইউজ করা হয়েছে। তার মানে কি একটা প্রোগ্রাম একটা আরেক জায়গায় রিডিউস হতে হইতে 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 শেষে লাস্টে ফাইনালে গিয়ে সব কিছু রিডিউস হয়ে আপনার প্রোগ্রামে আসতেছে, প্রোগ্রাম থেকে সবকিছু প্রোগ্রামটা আবার ডিরেক্টলি রিডিউস হয়ে যাচ্ছে স্টার্টে। এই যে স্টার্ট সিম্বলটা, এটাই হচ্ছে যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, এটা এখানে আমার ই হচ্ছে স্টার্ট সিম্বল, আর এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি স্টার্ট হচ্ছে স্টার্ট সিম্বল। স্টার্টে যখন পৌঁছাবে তখন আমার পার্সেপ্টটা বিল্ড করা শেষ হবে। এই হচ্ছে বটম আপের অ্যাপ্রোচের আর কি সিমুলেশন, আপনি চিন্তা করেন, ঠিক আছে? বাট আপনাকে যেটা করতে হবে আমাদের কোডে, আমাদের ইয়াক ফাইলে দুটা কাজ করতে হবে। অলরেডি আমি বলছি যে আমি ডায়াগ্রামটা বারবার টু কানেক্ট ইউ, হ্যাঁ, আপনাকে এটার সাথে কানেক্ট রাখার জন্য। এখানে আমি কি দেখতেছি, টোকেনস রিটার্ন করতেছে, টোকেনস রিটার্ন করতেছে, তার মানে পার্সারকে টোকেনস গুলোকে মানে নিতে হবে, হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে হবে, এরকম অ্যাকসেপ্ট না মানে এটাকে রিসিভ করতে হবে। এন্ড আমার গিভেন গ্রামারটাও আমি দেখলাম, ওই গ্রামারটাও এখানে বিল্ড করতে হবে। এই দুইটা কাজ হচ্ছে আমার এর মধ্যে করতে হবে, ঠিক আছে? তো দেখি ফার্স্ট কাজ হচ্ছে আমাদের বুঝতে হবে প্রোগ্রামটা মেইন ফাংশনটা, আর আমি বলেও দিছি আপনাদের অলরেডি যে আমার মেইন ফাংশন এখানে। দেখি তো আমি যেটা বলছি অনুযায়ী হচ্ছে কিনা, দেখবেন যে আপনার মেইন ফাংশনটা এখানে আছে। তো আপনার প্রোগ্রামটা স্টার্ট হবে এখান থেকে যখন আপনি এটা রান করবেন। অ্যান্ড এরপরে আমরা ফাইল রিড করবে, হ্যাঁ, তারপরে যে মানে রিড করবে, কোন নাল পাইলে ওইটা হচ্ছে আপনার ফাইলটা ওপেন করতে পারেন, ইনপুট ফাইলটা, সেগুলো বলবে, ঠিক আছে? দেন হচ্ছে আপনার ওয়াই পার্স, এই ফাংশনটা যখন কল করবে, সে ওয়াই পার্স ফাংশনটা কল করলে সে আবার ওয়াই লেক্স ফাংশন কল করবে। সে ওয়াই লেক্স ফাংশন কল করলে লেক্স ফাইল কি করবে, লেক্স ফাইল যেটা করবে তখন হচ্ছে এই সোর্স প্রোগ্রাম থেকে রিড করা, স্ক্যান করা শুরু করবে। সে স্ক্যান করার সাথে সাথে প্যাটার্ন ম্যাচ করে টোকেন জেনারেট করা ট্রাই করবে। আবার যখন এখানে পাস করবে, সে আবার তখন বলবে আবার আরো টোকেন দাও, সে আবার রিড করবে, আবার পাস করবে। এইভাবে আর কি পুরো প্রসেসটা স্টার্ট হবে যখন ওয়াই পার্স কল হবে এই ফাংশনটা। এই ইন্টারনালি আবার ওয়াই লেক্সকে কল করবে, সেটা ইন্টারনালি হবে, সেখানে লেখা নাই, ঠিক আছে? এরপরে প্রিন্ট টোটাল নাম্বার অফ লাইনস, এখানে যে আপনি টোটাল নাম্বার অফ লাইনস, এই যে ওয়াই পার্স কল করছে, কল করা মানে কি, এটা পুরা পার্সিংটা কমপ্লিট হয়ে আসবে, তারপরে এই লাইনটায় আসবে। এই লাইনে যখন আসবে তখন আপনি টোটাল কতগুলো লাইন প্রোগ্রামে আছে ওটা অলরেডি পেয়ে যাবেন, কারণ আপনি প্রতিবারই লাইন প্লাস 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 করছেন, ঠিক আছে? ওইটা এখানে প্রিন্ট করবেন এন্ড ফাইলগুলো ক্লোজ করবো, শেষ। এটা হচ্ছে আমার মেইন ফাংশন। দেন হচ্ছে আমার কি মেইন ফাংশন, দেন হচ্ছে আমার এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে ইউজার ডিফাইন পার্সন, মানে ইউজার এখানে অনেক কিছু ডিফাইন করতে পারে, ঠিক আছে? এখানে আমার কি ডিফাইন করতে হবে, এই যে ইফ এলস, আচ্ছা আপনার ইয়েতে দেখবেন এতটুকু লেখা আছে প্রবাবলি, ইফ এলস ফর, ঠিক আছে? সো ইফ এলস ফর এই জিনিসটা কি, আমি যে এই যে লেক্স ফাইল থেকে এই যে কমা রিটার্ন করতেছি, অ্যাড ওপি রিটার্ন করতেছি, যতগুলো টোকেন রিটার্ন করতেছি সবগুলো টোকেন এখানে লিখতে হবে, ঠিক আছে? না লিখলে সে কিন্তু রিসিভ করতে পারবে না। তো যেটা হবে আপনাকে এখানে হোয়াইল, তারপর আর কি কি ছিল, ওই যে কমা দেখলাম, হ্যাঁ, আইডি, এগুলো সব এখানে
লিখতে হবে যতগুলো এখান থেকে রিটার্ন করতেছি, এই কাজটা করতে হবে। দেন আপনার আরো কাজ থাকবে মেইন কাজ। আচ্ছা, এটা হচ্ছে ইউজার ডিফাইন পার্ট আমি দেখলাম, আমি হচ্ছে মেইন মেথডটা দেখলাম। মাঝে যেটা থাকে এই অংশটুকুকে বলে হচ্ছে রুলস অ্যান্ড অ্যাকশন পার্ট। এইখানে আপনার গ্রামারটা বিল্ড করতে হবে, এই রুলস অ্যান্ড অ্যাকশন পার্টে গ্রামারটা বিল্ড করতে হবে। তো এই যে সাপোজ এটা হচ্ছে রুল, এই রুল যখন ম্যাচ করবে তখন অ্যাকশন কি হবে সেটা এই কার্লি ব্রেসেসের মধ্যে বলতে হবে। সেম অন্যটা দেখি, এক্সট্রা এটা হচ্ছে রুল, এই রুল যখন ম্যাচ করবে মানে কি হচ্ছে এই অংশটুকু রিডিউস হবে এখানে, তখন আপনাকে এখানে অ্যাকশনটা বলে দিতে হবে। সেম ভাবে অর সাইন দিছে, এই পুরো রুলটা যখন রিডিউস হবে এইখানে, তখন এটা অ্যাকশনটা কি হবে এটা আপনাকে বলে দিতে হবে। তো এই কাজটাই করতে হবে। তো এখানে কয়েকটা জাস্ট গ্রামারের জন্য করে দেওয়া আছে, বাকিগুলো সব আমাদের করতে হবে অ্যাসাইনমেন্টের জন্য, ঠিক না? এখানে কেন করে দেওয়া আছে? করে দেওয়া আছে এই কারণে যেন আপনি স্টার্টিং একটা পয়েন্ট পান যে এখান থেকে আমি বুঝতেছি আচ্ছা এইটা এইভাবে করতেছে, তার মানে আমাকে অন্যটা এইভাবে করতে হবে, সেজন্য। ঠিক আছে? আচ্ছা, এনি কোশ্চেন? ওকে, তাহলে গ্রামারটা বিল করতে হবে এটা আমি জানি। এখন বিল করব কিভাবে? কিছুই না তো, দেখেন ফাইলটা জাস্ট এটা এখান থেকে দেখেন, ওই কাজটা এখানে এখানে বলা আছে। এই যে ফাংশন ডেফিনেশনে দেখেন, ফাংশন ডেফিনেশনের রুলটা লিখছে, এই পুরো রুলটা লেখা আছে। বাট ওইটা তো গ্রামারের ফাইল, ওখানে তো অ্যাকশন পার্টটা লেখা নাই। এই অ্যাকশন পার্টটা এখানে দুটা কার্লি ব্রেসের মাঝে আপনাকে লিখতে হবে। অ্যান্ড প্রতিটার ক্ষেত্রে অ্যাকশন আমার একটা পার্টিকুলার জিনিসই হবে, ওটা আমি বলতেছি। তারপরে এই যে অর সাইন দিয়ে আরেকটা আছে রুল, দেখেন সেম অর সাইনটা দিয়ে আরেকটা রুল। সো এই রুলটাও ফাংশন ডেফিনেশনে রিডিউস হবে। দেন অ্যাকশন পার্ট, এটা আবার অ্যাকশন পার্টটা করে দেওয়া আছে, কেন করে দেওয়া আছে? যেন এটা দেখে আপনি বাকিটা করতে পারেন। ঠিক আছে? তো এইরকম। এখন আমরা দেখি যে এই যে এই জিনিসটা আছে, হ্যাঁ, স্ট্যাকে যখন থাকে এটা স্ট্যাকে তখন আমাকে এটা কিভাবে করতে হয়? তো পাইথনের কিছু যেটা হচ্ছে আমাদের এদের কিছু বলছি না কিছু নির্দিষ্ট প্রপার্টি বা হচ্ছে আপনার আহ, ওর নির্দিষ্ট কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক না? সো এই যে আমার স্ট্যাক থেকে এগুলোকে আমি অ্যাক্সেস করব, এগুলো অ্যাক্সেস করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ডলার সাইন ইউজ করতে হবে, ডলার সাইন দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো। সো আমি সাপোজ চাচ্ছি টাইপ স্পেসিফায়ারকে পয়েন্ট করতে, এটার জন্য আমাকে $1 ইউজ করতে হবে, ঠিক আছে? আবার চাচ্ছি আইডিকে করতে, এটার জন্য আমাকে $2 ইউজ করতে হবে। তারপর আমি এল প্যারেন্টকে চাচ্ছি, $3 হবে। আর প্যারেন্টকে $4, ওটা নাই এখানে। তারপর ডলার কম্পাউন্ড স্টেটমেন্টকে $5। সেম ভাবে যদি আমি এটাকে নিয়ে কম্পেয়ার করে বলি, $1, $2, 3, 4, 5, 6, এখানে হচ্ছে প্যারামিটার লিস্ট মাঝখানে একটা আসছে, এটা আর কি প্যারামিটার সহ একটা ফাংশন ডিফাইন করা হয়েছে, আর এটা হচ্ছে একটা প্যারামিটার ছাড়া ফাংশন ডিফাইন করা হয়েছে, তার জন্য রুল। ঠিক আছে? সো এইভাবে ডলার সাইনটা আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে এই পুরো জিনিসটাই যদি আমি কপি করতাম এখান থেকে, তাহলে এখানে যখন আমি আসবো আমার কি কাজ করতে হবে? এখানে জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রুলটাই চেঞ্জ হয়ে যাবে। ফাংশন ডেফিনেশন এই প্যারামিটার লিস্টটা তখন কি হবে আমার? এই জিনিসটা কি কোথায় আসবে? এই জিনিসটা এখানে আসবে, রুলটা চেঞ্জ হলো। দেন এখানেও তাহলে করেসপন্ডিং চেঞ্জ হবে। এখন তো $5 আর আগের $5 সেম না, ঠিক না? ওই জিনিসটা ওইভাবে চেঞ্জ হবে। সো এটা কি 4, তাহলে এটা 5, এটা 6,
ঠিক আছে, তখন এখানে $6 করতে হবে। এইভাবে জিনিসগুলো চেঞ্জ করতে হবে আপনাকে। তো এখানে এটাও মিসম্যাচ আছে, এটা মিসম্যাচ করা আছে। সো এটা $1 2 3 4, এটা 5, এটা 6। তো ওইভাবে জিনিসগুলোকে ফিক্স করতে হবে। এই জিনিসগুলো আপনাকে এইভাবে লিখতে হবে। এখানে আমি কি করতেছি এটা তো বিষয়, যে আমি বললাম $1 তা না। এখানে আপনি আউটপুট ফাইলে রাইট করতেছেন, হ্যাঁ, আউটপুট ফাইলে রাইট করতেছেন যে কত নাম্বার লাইনে আমি প্রোডাকশন রুলটা পাইছি, কত নাম্বার লাইনে প্রোডাকশন রুলটা পাইছি, এন্ড কোন প্রোডাকশন রুলটা পাইছি ওই পুরো প্রোডাকশন রুলটা লিখে দিতে হচ্ছে। তাহলে আপনি শিওর থাকছেন এই প্রোডাকশন রুলটা আমি দিয়ে ম্যাচ করতে পারছি। সেকেন্ড লাইনটা কি, ওই পার্টিকুলার প্রোডাকশন রুলের মধ্যে কি কোড ছিল। এটা তো একটা জাস্ট প্রোডাকশন রুল, এখানে টার্মিনালস আর নন টার্মিনালস আছে, একটা প্রোডাকশন রুল জাস্ট লাইক এটার মতো। জাস্ট লাইক এটার মতো একটা প্রোডাকশন রুল, যেটা আমি ওইখানে ইকুয়াল টু টেন্স টু এক্সপান্ড টু প্লাস টি দেখালাম, ওরকম একটা প্রোডাকশন রুল। প্রোডাকশন রুলের মধ্যে অ্যাকচুয়ালি কি কোডের অংশ আছে ওইটা আমাকে বের করতে হবে। ওইটা হচ্ছে এই লাইন থেকে বের করতেছি। কিভাবে, আমি যদি টাইপ স্পেসিফায়ারকে $1 দিয়ে অ্যাক্সেস করতে পারি, তাহলে আমরা জানি যে যখন আমি করব, একটা পয়েন্টারের জন্য একটা ফাংশন কল করব, তখন আমাকে এরকম অ্যারো সাইন ইউজ করতে হয় সিতে, এটা ঠিক আছে, C++। এখানে যেটা হয় যে আমি $1.getName কে কল করলে আমি হচ্ছে টাইপ স্পেসিফায়ার কি করব, ওই পার্টিকুলার অংশে যে কোড আছে কোডের অংশটুকু পাবো। আমি অলরেডি দেখছি গেট নেমটা আমার কোথায় ছিল, এই যে এই জায়গায় ছিল। গেট নেমে আমি হচ্ছে লেক্সিক্যাল অ্যানালিসিস ফাইল থেকেও গেট নেমে কিছু ইনফরমেশন রাখতেছি, আবার এই ফাইলেও হচ্ছে কিছু ইনফরমেশন যখন আমাকে রাখতে হচ্ছে, আচ্ছা কি বলতেছি, আচ্ছা এই যে গেট নেম ফাংশনটা, তো আমার এই গেট নেমের জন্য আমি ইনফরমেশন এখানে সেভ করে রাখতেছি, ঠিক আছে। সো এটা আমি বলতেছি, এখানে যেটা হচ্ছে আমি আউটপুট ফাইলে কোডের যে অংশটুকু আছে ওই অংশটুকু আমি কি রাইট করতেছি। আমি এখানে $1 এর যখন গেট নেমকে পাবো, তো তার মানে কি টাইপ স্পেসিফায়ার এর মধ্যে পার্টিকুলারলি কোন লেক্সিমটা বা কোন স্ট্রিংটা ছিল ওই স্ট্রিংটাকে সে নিয়ে আসবে। এইভাবে হচ্ছে পুরোটাকে আমি রাইট করতেছি, মানে আমার এই অংশে যা ছিল সেই অংশটুকুর কোডের অংশটুকু আমি এখানে রাইট করতেছি। এখন এখানে আরেকটা কোশ্চেন আসে, ওকে, এখানে একটা আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে আপনাকে বলতে পারে যে আপনি বলতে পারেন যে $1 $2 আছে, 5 আছে, 3 4 কোথায় গেল। হ্যাঁ, এখানে খেয়াল করেন এটা ছিল আপনার, সরি এটা 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 দিয়ে দেখবো না, কারণ এখানে তো এটা ফিক্স করা হয়নি। হ্যাঁ, তো এটাকে আমি রিমুভ করে দিই, এটা দিয়ে দেখি। তো $3 কোথায় গেল, 3 4 কোথাও যায় নাই, কারণ হচ্ছে দেখেন এল প্যারেন্ট আর প্যারেন্ট মানে লেফট প্যারেন্থিসিস রাইট প্যারেন্থিসিস, ঠিক আছে। লেফট প্যারেন্থিসিসে আমি আসবো, দেখেন এখানে এল প্যারেন্ট কি ছিল, ছিল না। এল প্যারেন্ট যখন আমরা এখানে করতাম তখন আমরা কি করতাম, তখন আমরা আসলে এটার জন্য কোনো সিম্বল ইনফোর জন্য কোনো সিম্বল ইনফোর কোনো অবজেক্ট ক্রিয়েট করতাম না। তো এল প্যারেন্টের ক্ষেত্রে দেখছি আমি জাস্ট একটাই, আমি পিডিএফ ফাইলটা যদি আমরা দেখি, তাহলে আমাকে একটু আবার ব্যাক করতে হবে, ব্যাক করে দেখতে হবে। এখানে দেখেন এই যে জাস্ট একটা সিম্বল আছে, ওটার জন্য এল প্যারেন্ট। তো এটার জন্য আমার সিম্বল ইনফোর কোনো অবজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে না। তো যেহেতু করতে হচ্ছে না, সেক্ষেত্রে কি আমি যখন এটা ক্রিয়েট করব, এখানে ক্রিয়েট করব, তখন এটা জাস্ট কোনো সিম্বল ইনফোর কোনো অবজেক্ট ক্রিয়েট করব না, জাস্ট লাইক এখানে করছি, কিন্তু এল প্যারেন্টের জন্য আমি করব না। যেহেতু করব না, তার মানে কি এর কোনো অবজেক্ট নাই, এর রেফারেন্সে কোনো অবজেক্টই নেই। তাহলে কি আমি এই ফাইল থেকে এল প্যারেন্টের জন্য কি গেট নেমকে কল করতে পারবো? পারবো না, যেহেতু এটা কোনো আমি অবজেক্টই ক্রিয়েট করি নাই।
বাট তার মানে কি ডলারটা কি থাকে না? না, ডলার অ্যাক্সেস করতে পারবো কারণ আমি এটা স্ট্যাকে থাকে এই জিনিসগুলো। স্ট্যাকে হচ্ছে এটা $1, $2, $3 এক্সিস্ট করবে, বাট সেটার এর গেট নেমকে আমি কল করতেছি না। তো যেটা হচ্ছে আমি এল প্যারেন্ট দেখেই বুঝতে পারতেছি যে এটা তো একটাই স্ট্রিং হওয়া পসিবল আর অন্য কোনো কিছু না। ওটা ডিরেক্টলি বসাই দিচ্ছি এখানে, এই যে লেফট প্যারেন্থেসিস। আর প্যারেন্টের ক্ষেত্রে ডিরেক্টলি রাইট প্যারেন্থেসিসকে বসাই দিচ্ছি। এই জিনিসগুলো হচ্ছে আমি ডিরেক্টলি কি করতেছি, বসাই দিচ্ছি। ওই জন্য এই জিনিসটা এখানে দেখা যাচ্ছে যে $3, $4টা নাই। হ্যাঁ, এরকম যে জিনিসগুলোর জন্য আমি কোনো ইনফরমেশন সিম্বল ইনফো তৈরি করি না, ওটার কোনো গেট নেম ফাংশন নাই। আচ্ছা, তো এই জিনিসগুলো যদি বুঝি তাহলে মোটামুটি আমরা বাকিগুলো করতে পারবো। এখন আমার মনে হচ্ছে আরেকটা জিনিস বলি, আর লাস্ট লাইনটা, এই লাইনটা কি করে? এই লাইনটা কি করে আপনাদের আমি একটু আগে একটা জিনিস বললাম, এই জিনিসটা আগে কনসেপ্টটা বুঝতে হবে। যে আমি বারবার বলতেছি যে এই যে ইন্টিজার টাইপ স্পেসিফায়ার রিডিউসেস, এই টাইপ স্পেসিফায়ারকে কিন্তু আমার পরবর্তীতে কি দরকার পড়তেছে ভ্যারিয়েবল ডিক্লারেশনের সময়, বা এই টাইপ স্পেসিফায়ারকে আমার দরকার পড়তেছে একটা ফাংশন ডেফিনেশন যখন ক্রিয়েট হচ্ছে তখন। তার মানে কি, যখন আমার এটা দরকার ছিল টাইপ, যখন আমার ইন্টিজার টাইপ স্পেসিফায়ারের মধ্যে আসছে, এখন এই টাইপ স্পেসিফায়ার আবার অন্যদের সাথে একসাথে নিয়ে রিডিউস হয়েছে ফাংশন ডেফিনেশনে। তখন আমি যদি এই ইন্টিজার যখন টাইপ স্পেসিফায়ারের মধ্যে রিডিউস হয়েছে তখন যদি আমি এই কে সেভ না করে চলে যাই, তাহলে এই জায়গায় এসে কিন্তু আমি আর টাইপ স্পেসিফায়ারের মধ্যে ইন্টিজারকে পাবো না। তার মানে যখন যেটা রিডিউস হয়ে যাবে তখন তার রাইট হ্যান্ড সাইডে যা থাকবে সেটাকে লেফট হ্যান্ড সাইডের জন্য সেভ করে রেখে যেতে হবে। খুব সিম্পল জিনিস, ওই কাজটাই এখানে করতেছে। ঠিক আছে, তো যখন সব হয়ে যাচ্ছে $সাইন দিয়ে বলতেছি আমি ফাংশন আমার লেফট হ্যান্ড সাইড বা প্রোডাকশন হেডের জন্য আমি সেভ করে রাখতেছি স্ট্যাকে, সেভ করে রাখতেছি। যে কি সেভ করে রাখতেছি সেটা হচ্ছে আপনার এই যে আমার রাইট হ্যান্ড সাইডে যা যা ছিল সব কিছু একত্রে নিয়ে বা একসাথে করে কম্বাইন করে আমি সেভ করে রাখি দিচ্ছি হিসাবে সিম্বল ইনফোর প্রথম প্যারামিটার হিসাবে। প্রথম প্যারামিটার কি? নেম। ঠিক আছে, প্রথম প্যারামিটার হিসাবে সেভ করে রাখতেছি। দেন টাইপ হচ্ছে ফাংশন ডেফিনেশন দিচ্ছি। তো তাহলে কি হচ্ছে, এটা কিন্তু হারায় যাচ্ছে না, ফাংশন ডেফিনেশন কিন্তু থেকে যাচ্ছে। এন্ড পরবর্তীতে সাপোজ কোনো এক জায়গায় ফাংশন ডেফিনেশন হচ্ছে রাইট সাইডে আছে, এরকম হতে পারে, মানে সাপোজ আমি বলছি ফাংশন ডেফিনেশন রাইট সাইডে আছে, এরকম যদি হয় তখন কি হবে, আপনি যখন করবেন তখন ফাংশন ডেফিনেশন রাইট সাইডে আছে, তো রাইট সাইডে থাকা মানে কি সেটার ইনফরমেশন কিন্তু লুজ হয়ে যাচ্ছে না, এটা কিন্তু এখানে সেফ থাকছে। এখানে আসা আবার ধরেন এখানে ফাংশন ডেফিনেশন থাকতো, তাহলে $3.get নাম করলে আমি এই পুরো কোডের অংশটুকু পেয়ে যাচ্ছিলাম। তার মানে কি আমি কোডের অংশটুকু হারাই ফেলতেছি না। এই জিনিসটাই হচ্ছে আমার এইখানে থার্ড লাইন দিয়ে আমরা করতেছি, যে আমি আউটপুটে দিচ্ছি আবার তারপরে ওইটাকে সেভ করেও রেখে দিচ্ছি। কার করেসপন্ডিং এ আমার করেসপন্ডে, তার হচ্ছে আমার ফাংশন মানে হচ্ছে প্রোডাকশন হেড বা লেফট হ্যান্ড সাইডের করেসপন্ডে সেভ করে রাখতেছি। ঠিক আছে, এই কাজগুলোই তিনটা কাজই হচ্ছে সবগুলো রুলের মধ্যে করতে হবে। এই জন্য আমি বললাম আর কি, সো অন্যগুলো তো সেম ভাবেই করতে হবে, খালি জাস্ট হেরফের হবে বিকজ প্রতিটা প্রোডাকশন তো সেম না, ডিফারেন্ট প্রোডাকশন, তো লেন্থ হবে ডিফারেন্ট, সো ওইভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, এই জিনিস আমাদের করে দেয়া আছে। বাকিগুলো আমাদের কি করতে হবে, বাকি জিনিসগুলো আমাদের করতে হবে দেখে দেখে। এখান থেকে কি দেখে করবো, আমাদের মুখস্থ কিছু করতে হবে না, এখানেই আপনার বলে দেয়া আছে কি করতে হবে, মানে কোন কোন গ্রামার ইমপ্লিমেন্ট করতে হবে। করলেই আমাদের এইটা যদি আমি কমপ্লিট করে ফেলি, দেন হচ্ছে এখানে প্রিন্ট লাইন নাম্বারটা ঠিকঠাক মতো প্রিন্ট করি, দেন হচ্ছে আমাদের এই টোকেনগুলো ঠিকঠাক মতো লিখে রাখি। হ্যাঁ, সবকিছু বাকি যদি ঠিক করে রাখেন আর আপনি ইনস্টল করা থাকে ঠিকঠাক মতো, দেন আমরা রান করলে আউটপুট পেয়ে যাবো। আর আউটপুট পেয়ে গেলে যেটা হবে, আমাকে হচ্ছে এটা রান করতে হবে। আর রান করতে হলে দেখবেন যে একটা script.sh ফাইল আপনার দেয়া আছে, এই ফাইলটা দেখে আমি রান করব। ঠিক আছে, সো এই ফাইলে যেটা হচ্ছে আমাদের ইয়াক ফাইল, এই ফাইলের নামটা চেঞ্জ করতে হতে পারে। সাপোজ আপনি এই ফাইলটার নাম চেঞ্জ করছেন, সো বা এই ফাইলের নাম চেঞ্জ করছেন, হ্যাঁ, বা ইনপুট ফাইলের নাম চেঞ্জ করছেন,
তখন কিন্তু ওই হিসাবে এখানে ফাইলটা আপনাকে কি করতে হবে, রিনেম করে দিতে হবে। রিনেম করে দিয়ে এই স্ক্রিপ্ট ফাইলটাকে রান করতে হবে। এই ফাইলটা রান করলে অটোমেটিক্যালি আপনার সবকিছু রান হয়ে যাবে। ঠিক আছে? এখানে আপনি আউটপুট পাবেন একটা, যেই নামে আপনি সেভ করবেন। যেমন হচ্ছে ধরেন সাপোজ হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে সরি এখানে হচ্ছে এই নামে হয়তো আপনার ছিল সেভ করা, এটা রিমুভ হয়ে গেছে সামহাউ। হুম, মাইলগ এই নামে পাবেন। তার মানে মাইলগ ডট টিএক্সটি নামে ফাইলে সেভ হবে। আর আপনার যদি আইডি নাম দিয়ে বা গ্রুপ নাম দিয়ে সেভ করেন তখন সেই নাম দিয়ে এটা সেভ হবে, মানে ফাইলটা আউটপুটটা দেখতে পাবেন। আউটপুটটা হবে আপনার আউটপুট ফাইলের সাথে ম্যাচ করে দেখতে পারেন, আউটপুট ফাইলটাও দেয়া আছে কিরকম হওয়ার কথা। ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি আমাদের আমার আপনাদের ল্যাবটা এইভাবে কমপ্লিট করতে হবে। স্ক্রিপ্ট ফাইল আপনার রান, আপনাদের ইনস্টলেশন করতে হবে। ইনস্টলেশন করার জন্য হচ্ছে আপনাদের প্রসিডিউর এখানে বলে দেওয়া আছে। হ্যাঁ, এভাবে দেখে হচ্ছে আপনাদের প্রসিডিউর অনুযায়ী আপনাদের ইনস্টল করে ফেলতে হবে। তো এই হচ্ছে মোটামুটি ল্যাবটা। ও, ফ্লেক্সের একটা প্রপার্টি হচ্ছে আপনাদের দেখায়নি। ফ্লেক্সের একটা প্রপার্টি আছে, এই একটু আগে আমি বলছিলাম যে আইডিটা উপরে দেখতে পাবেন, এটা আমরা অন্য জায়গায় নিয়ে যাব। বা ফ্লেক্সের কিছু প্রপার্টিটা দেখি আমরা। ঠিক আছে? সো ফ্লেক্স আসলে কিভাবে কাজ করে এটা আপনার কাছে যখন থাকে, ধরেন সাপোজ আমার কাছে কোডের মধ্যে আমি হচ্ছে রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করছি প্লাসের জন্য, আমি রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করছি হচ্ছে ইকুয়ালের জন্য, আমি রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করছি প্লাস ইকুয়ালের জন্য। কোডে তো আমাদের এরকমও থাকে না, এ প্লাস ইকুয়াল টু 10, তার মানে কি এ ইকুয়াল টু এ প্লাস 10। ঠিক না? এটা একটা রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করছি, এর জন্য করছে, এর জন্য করছি। এখন কোডের মধ্যে যখন আমার প্লাস ইকুয়াল টু 10 থাকবে, এ প্লাস ইকুয়াল টু 10 থাকবে, তখন কিন্তু সে চাইলে শুধু প্লাসকে ম্যাচ করে এটাকে টোকেনাইজ করে দিতে পারে, এটাকে আলাদাভাবে টোকেনাইজ করতে পারে। অথবা সে কি করতে পারে, দুইটাকে একসাথে নিয়ে করতে পারে। ঠিক না? কারণ এই রুলটাও আছে, এই রুলটাও আছে, এই রুলটাও আছে। মানে এই এক্সপ্রেশনটাও, মানে এই রেগুলার এক্সপ্রেশন সেট করা আছে, এটাও আছে, এটাও আছে। কিন্তু সে ম্যাচ করবে কি এটাকে, পুরোটাকে। কারণ যখন ম্যাচ করতেছে, ম্যাচ করার সময় সে দেখবে লংগেস্ট যেটা ম্যাচ করা পসিবল আমার রেগুলার এক্সপ্রেশনের সাথে স্ট্রিংটাকে, সেটাকে আগে ম্যাচ করবে। এই জন্য কোডের মধ্যে যখন এভাবে লিখেন আপনার শুধু এটা টোকেন আলাদাভাবে হয় না, দুইটা একসাথে টোকেনাইজ হয়। এটা হচ্ছে একটা ফ্লেক্সের প্রপার্টি। ঠিক আছে? তারপরে ধরেন হচ্ছে আরেকটা সিনারিও হইতে পারে, এটাকে আমি জাস্ট লিখে রাখি, একসাথে করছে। তারপর আরেকটা সিনারিও আপনার হতে পারে যে এরকম, সাপোজ হচ্ছে আমরা যেটা বললাম যে ইফ লিখছি। ঠিক আছে? আচ্ছা, ইফ দেখার সাথে সাথে আমরা একটা দেখি, আমরা আপনারা যেটা লিখে দিচ্ছিলাম আমি, রেগুলার এক্সপ্রেশন অফ এ আইডি, এটা ছিল এরকম। আমি আসলে বুঝতেছি না আপনারা বুঝতেছেন কি না। ইন্টারাকশন ফিজিক্যাল ক্লাস, অফলাইন ক্লাসে হলে তো আস করার সুযোগ ছিল, এখানে তো আপনারা কেউ রেসপন্স করতেছেন না। না, সমস্যা হলে বলেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সো এই যে রেগুলার এক্সপ্রেশনটা আছে, এটা কিন্তু আইডির জন্য রেগুলার এক্সপ্রেশন, কিন্তু দেখবেন এই ইফটাও কিন্তু এটা দ্বারা ম্যাচ করবে, কারণ এ টু জেড এর মধ্যে আই আছে, এ টু জেড এর মধ্যে এখানকার এফ আছে, সো এটাও ম্যাচ করে যাচ্ছে। তাহলে একটা সমস্যা না, আমি আইডির রেগুলার এক্সপ্রেশন দিয়ে ইফকেও ম্যাচ করে ফেলতেছি, বাট ইফ তো আমার একটা কিওয়ার্ড, এইভাবে হোয়াইলও তো আমার জন্য কিওয়ার্ড, কিন্তু দেখবেন ওইটাও ম্যাচ করে ফেলবে। এই যে ইস্যুগুলো ক্রিয়েট হতে পারে, এটাও কিন্তু একটা হতে পারে। এই জন্য আমরা কি করবো, আমরা জানি ফ্লেক্স যেটা করে সেটা হচ্ছে আপনার যখন এরকম ম্যাচ করবে দুইটাই, তখন যেটা উপরে থাকবে, যেটা প্রিসিডেন্স হায়ার থাকবে সেটাকে আগে ম্যাচ করবে, যেটা নিচে থাকবে সেটাকে পরে করবে। সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি আমি দেখি, এখানে আমি লিস্ট ফাইলে আইডিকে যদি উপরে দেই, তাহলে ইফকেও আইডির মধ্যেই নিয়ে আসতে পারে। এই জন্য আমরা কি করব, আইডিকে নিয়ে আসবো সবগুলো কিওয়ার্ডের পরে, সবগুলো কিওয়ার্ডের শেষে যখন আমি এটাকে রাখবো, তখন কি হবে,
যদি ইফ হয় সে ইফ দ্বারা ম্যাচ করে ফেলবে, হোয়াইল হলে হোয়াইল দ্বারা ম্যাচ করে ফেলবে। যত ধরনের আপনার কিওয়ার্ড গুলো আছে তারা তার পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে ম্যাচ করবে। এন্ড এরপরে যদি কোনো একটা থাকে যেটা অবশ্যই কোনো কিওয়ার্ড না, তখন সেটা আইডেন্টিফায়ার বা একটা ভ্যারিয়েবল হিসাবে ডিটেক্টেড হবে। ঠিক আছে, এই ইস্যুটাও কিন্তু আমাদের সলভ করতে হবে। হ্যাঁ, তো এটা যদি সমস্যা না হয় তাহলে কোনো সমস্যা নেই, বাট যদি এটা আপনাদের কোনো ধরনের সমস্যা দেয়, সমস্যা মানে মানে ভালো মতো টোকেনাইজ হচ্ছে না, তখন এটা ফলো করবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের মোটামুটি ল্যাবের কন্টেন্ট, এই হচ্ছে ল্যাবের কাজ। এই জিনিস কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনাদের যেটা করতে হবে যে কি কি থাকবে সাবমিশন ফাইলে সেগুলো বলা আছে, সবকিছু জিপ করে টোরে আপনার স্টুডেন্ট আইডি বলছে, এখানে আপনার নিজের স্টুডেন্ট আইডি অথবা আপনার গ্রুপ নাম্বার দিয়ে আপনি রিনেম করে জিপ টিপ করে সাবমিট করতে পারবেন। ঠিক আছে, অ্যান্ড দেন ইন্টারমিডিয়েট সাবমিশনও সেম, যা যা যতটুকু চেঞ্জ করছেন ওগুলো একটা ফাইলে রেখে জিপ করে সাবমিট করে দিবেন, অথবা একটা ফাইল থাকলে একটা ফাইল বা জিপ করলে জিপ করে সাবমিট করে দিবেন। এই এই হচ্ছে মোটামুটি আপনাদের কাজ। হ্যাঁ, এখানে হচ্ছে একটা ব্যাপার আছে যে ইফ এলস এর এখানে একটা এই জিনিসটা আপনাদের ফিগার আউট করতে হবে, কোনো ধরনের অ্যাম্বিগুইটি যেন না থাকে, কনফ্লিক্ট যেন না থাকে। তো ইফ এলস একটা প্রবলেম আছে, আমি বলে দিই, ড্যাংলিং এলস ইফ এলস এর একটা প্রবলেম থাকে। তো যেটা হয় যে আপনার যদি মাল্টিপল ইফ থাকে, ইফ থাকে তার মধ্যে আবার এলস আছে একটা। হ্যাঁ, সো একটা ইফ আছে, তার মধ্যে আবার একটা ইফ আছে, তার মধ্যে আরেকটা ইফ আছে, জাস্ট এরপর একটা এলস আছে। আমরা ধরে নেই এই এলসটা এই ইফ এর করেসপন্ডিং, এই ইফ ট্রু না হলে তখন এই এলসটা এক্সিকিউট করবে। বা যেটা হয় এরকম মাল্টিপল থাকলে তখন একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে এই এলস অনেক সময় এই এলস এর সাথে যদি এই ইফ এর সাথে ম্যাচ করা শুরু করে দেয়, তখন কিন্তু সমস্যা, এই ইফ ট্রু না হলে এই এলসটা এক্সিকিউট হচ্ছে। এরকম প্রবলেমগুলোকে বলা হচ্ছে ড্যাংলিং এলস প্রবলেম। তো এটা একটু দেখে নেবেন, এন্ড এই জিনিসটা যেন আপনাদের কোডের মধ্যে না থাকে। হ্যাঁ, এটা এখানে বলে দেওয়া আছে, কনফ্লিক্টটা যেন না থাকে। ঠিক আছে, মোটামুটি এইগুলোই, এই জিনিসটা বলা হয়েছে। দেন হচ্ছে আপনাদের সবই এখানে নাই, একটু বাকি নাই। এই হচ্ছে মোটামুটি আপনাদের ল্যাবটা। এই ফাইলটা যেটা আমি দেখাইলাম সবটাই হচ্ছে আপনাদেরকে দেয়া আছে। এটা আপনি বাক্স অ্যাক্সেস করতে পারবেন, আপনারা এখান থেকেও এটা ডাউনলোড করে বাকি কাজ করতে পারবেন। অ্যান্ড মাস্ট বি ইউ হ্যাভ টু ইনস্টল ফ্লেক্স অ্যান্ড বাইসন বিফোর আপনি এটা সাকসেসফুলি এক্সিকিউট করতে চান। হ্যাঁ, বিফোর ইউ ওয়ান্ট টু এক্সিকিউট ইট সাকসেসফুলি, এটা আপনার ইনস্টল থাকতে হবে। সেক্ষেত্রে আপনি বাক্সে এটার নেসেসারি রিসোর্সেস পেয়ে যাবেন, এটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এনি কোশ্চেন? ওকে, যদি কোনো না 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 না, কোনটা সাবমিশন ইন্টারমিডিয়েট, এটা না, এক সপ্তাহ পর, 1 উইক। আজকে কোনো সাবমিশন নাই, আজকে কেন সাবমিট করবেন আপনি? আপনি হচ্ছে যেদিন ল্যাব হবে ওই ল্যাবের ইন্টারমিডিয়েট সাবমিশন 1 উইক পর, 2 উইক পর হচ্ছে ভাইবা, ভাইবার আগের দিন সাবমিশন, মেইন ফাইনাল, মেইন ফাইলটা সাবমিট করতে হবে, এটাই। আজকে আপনাদের কোনো কাজ নেই, আপনাদের অ্যাসাইন করা হলো। আর আমরা হচ্ছে নেসেসারি আপনাদের যে ফর্ম লিঙ্ক বা কি কি সাবমিট করতে হবে ইন ডিটেল, মানে কি ফর্ম লিঙ্ক ডেডলাইন সব এগুলো হচ্ছে আপনাদের চ্যানেলে পোস্ট করে দিয়ে মেনশন করে দেবো, সমস্যা নেই। বাট আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যে যেই ল্যাব যেদিন হবে তার 1 উইক পর মানে তার নেক্সট উইকে হচ্ছে এটা সাবমিশন করতে হবে ইন্টারমিডিয়েট। তার পরের উইকে আগের দিন হচ্ছে রাতে মেইন ফাইনাল সাবমিশন করতে হবে। অ্যান্ড ওই ক্লাস পরের ক্লাসে হচ্ছে ওটা ভাইবা অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, এখন ফর্ম লিঙ্ক হচ্ছে এমন হয়, আমরা ধরেন হচ্ছে ফর্ম লিঙ্ক হচ্ছে আপনার যেদিন দিব সেদিন থেকে 7 দিন, তাও না, আপনার আজকে হয়ে গেছে 7 দিন পরে, মানে আজকের মঙ্গলবার না, নেক্সট মঙ্গলবারে আপনার ইন্টারমিডিয়েট সাবমিশনের ডেডলাইন থাকবে। ঠিক আছে, সো এর মাঝে যে কোনো দিন আমাদের ফর্ম লিঙ্কটা দেওয়া হবে, বাট ডেডলাইনটা মঙ্গলবার বা আপনার নেক্সট টিউসডেতেই থাকবে। ঠিক আছে, যদি না ওই দিন কোনো ধরনের গভর্নমেন্ট হলিডে হয়। ঠিক আছে,
তাহলে আমি রেকর্ডিংটা এখানে অফ করতেছি।